শিবির পরিচয় দিয়ে যদি কাজ করতো তাহলে সে আসলে জীবিত থাকতে পারতো, অথবা তখন আপনারা কি তার পাশে দাঁড়াতে পারতেন? তার অধিকার নিয়ে কি ক্যাম্পাসে কেউ কথা বলতো? শিবির সন্দেহের ব্যাপারেই তো কেউ কথা বলতে পারেনি। মানে অবাকই লাগে, সাদিক এবং ফরহাদকে ছাত্রলীগ বলার চেষ্টা হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি কবে ছিলেন শিবিরের? আমি 2019 সালে ছিলাম। 2019 সাল। যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতেন এদের ম্যাক্সিমামই তো জানতো শিবির কারা করে, তারা তো আমাদের সাথে শিবিরের দায়িত্বশীল হিসেবে যোগাযোগ করেছে। আবরার ফাহাদকে শিবির সন্দেহে হত্যা করা হয়েছে, আবার শিবির গুপ্ত থাকার কারণে তারা আবার আবরার ফাহাদের নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল। শিবির প্রকাশ্যে থাকলে শুধু শিবিরকে নির্যাতন করা যেত, কি অদ্ভুত কথা। শহীদ এবং আহতদের ফোকাসের বাইরে গিয়ে আন্দোলনের ক্রেডিটটা ব্যক্তি বিশেষের মধ্যে সীমাবদ্ধ হওয়া শুরু হলো, তখন মূলত আসলে স্বাভাবিকভাবেই প্রত্যেকে যার যার ক্রেডিট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আপ বাংলাদেশকে জামাতের সাথেই কোনো একটা লিয়াজো করে তৈরি করা কোনো সংগঠন কিনা? যে কোনো মূল্যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা উচিত এবং তাকে বিচারের মুখোমুখি করা উচিত। তা আপনি নির্বাচনে কোথাও প্রার্থী হচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। ইনোভা টক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমাদের স্টুডিওতে একজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আপনাদের সাথে আজকে ইনশাআল্লাহ যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন আপনাদের অনেকেরই পরিচিত ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ সম্মানিত আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাকে আমরা আজকে ইনোভা টক্সে পেয়ে খুবই খুশি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন এবং আনুষঙ্গিক অনেকগুলো বিষয় জানার জন্য। সব মিলিয়ে প্রথমে যদি আমরা জানতে চাই, যেটা যে মানুষের শুরু হয় নাম দিয়ে, আসলে প্রথমেই মানুষের নাম থেকেই আমরা পরিচিতিটা পাই। তো আপনার নাম আলী আহসান জুনায়েদ, এই নামকরণের পিছনে কোনো বিশেষ অর্থ বা পারিবারিক কোনো বিশেষ গল্প আছে কিনা? প্রথমে ধন্যবাদ আপনাকে। ইনোভা টক্সে যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত। নামের পেছনে আসলে বিশেষ কোনো অর্থ নেই, মূলত আমার দাদি এবং নানি দুইজন আমার নামের দুইটা পার্ট দিয়েছেন আর কি, আলী আহসান এবং জুনায়েদ। তো এই দুইটা মিলে একসাথে আলী আহসান জুনায়েদ রাখা হয়েছে আর কি। মূলত নাম ছিল আলী আহসান মোহাম্মদ জুনায়েদ। আচ্ছা। ওটা ওই সার্টিফিকেটে বড় হয়ে যায় দেখে পরবর্তীতে স্কুলের টিচাররা ওইটা কেটে দিয়ে আলী আহসান জুনায়েদ রেখেছিলেন আর কি। আচ্ছা, আর কোনো নাম আছে আপনার পারিবারিকভাবে বা এলাকায় সবাই আপনাকে চেনে? না, আমাকে এলাকায় তো জুনায়েদ নামেই চেনে বেশি আর কি। আচ্ছা, তো আপনার আসলে বেড়ে ওঠা কোথায় মূলত? আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জে, বাড়ি নারায়ণগঞ্জে, সোনারগাঁয়ে। একেবারে ছোটোবেলায় প্রথম 3-4 বছর সোনারগাঁয়ে আমার বাড়ি, সেখানে ছিলাম। তো ওই সময় স্মৃতি তো আমার মনে নেই। আমার মূলত স্মৃতি হলো সিদ্ধিরগঞ্জে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। সেইখানে ছোটোবেলা থেকেই বেড়ে ওঠা, পড়াশোনাও ওইখানে, স্কুল জীবন। আচ্ছা, আপনার আব্বু আসলে কি ছিলেন বা পেশাগত জীবনে? আমার আব্বা হাই স্কুলে শিক্ষকতা করতেন, ইংরেজি শিক্ষক ছিলেন, এখন রিটায়ার্ড করেছেন আর কি। ওখানকার স্থানীয় স্কুলে আব্বা শিক্ষকতা করতেন 2500-এ, নারায়ণগঞ্জে 2500-এ শিক্ষকতা করতেন, কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে। তারপরে তো আব্বা 22 সালে রিটায়ারমেন্টে গেছেন আর কি। আচ্ছা, আপনার ছোটবেলায় বেড়ে ওঠার পরিবেশটা আসলে কেমন ছিল? নারায়ণগঞ্জের তখনকার পরিস্থিতি, প্রেক্ষাপট সব মিলিয়ে। আমরা একটা চমৎকার পরিবেশেই বড় হয়েছি। আমাদের ফ্যামিলি যে ফ্যামিলি এনভায়রনমেন্টটা দারুণ, প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং অন্যরকম। বিশেষত আমরা মামাতো, চাচাতো, খালাতো, ফুফাতো ভাই বোনেরা বেশ কাছাকাছি ছিলাম, কাছাকাছি বয়সের ছিলাম, একসাথে অনেক খেলাধুলা, আড্ডা, গল্প, অনেক স্মৃতি আর কি। এবং প্রচুর আমরা খেলতাম ছোটোবেলায়, শর্ট পিচ ক্রিকেট খেলা, তারপরে ডিগবারে ফুটবল খেলা, খেলাধুলা করতাম, তারপরে ঘুরতে যেতাম। সব আত্মীয় স্বজনের বাড়ি নারায়ণগঞ্জে হওয়াতে সুবিধা ছিল, একজন আরেকজনের বাড়িতে যেতাম, থাকতাম, ঘুরতাম। তারপরে ফল ছিল, আম, লিচু, কাঁঠাল, তা এই ফলের সিজনে যেতাম। তো সব মিলিয়ে একটা আনন্দ পরিবেশ ছিল। তারপরে স্কুল জীবনে আমাদের গ্রীষ্মকালীন ছুটি থাকতো, তো এই গ্রীষ্মকালীন ছুটির মধ্যে আমরা বেশ ঘুরতে যেতাম আর কি। 18-20 দিন বন্ধ থাকতো বা কোনো সময় মাসখানেক বন্ধ থাকতো। এই সময়ে আমরা আড্ডা দিতাম, ঘুরতাম, একসাথে থাকতাম। তো ফ্যামিলির পরিবেশটা ছিল দারুণ, এবং ফ্যামিলির মধ্যে পড়াশোনা পরিবেশ ছিল, প্রচুর গল্পের বই পড়তাম। সে সময় 3 গোয়েন্দা,
তারপর হলো এই নসিম মিজাজির বই, আবুল আসাদের বই, এরকম বিভিন্ন গল্পের বই আমরা পড়েছি আর কি। তো ওই সময় থেকেই একটা পড়ার অভ্যাস ছিল, ফ্যামিলিতে এটা ছিল, প্রত্যেক বাসাতেই লাইব্রেরি ছিল, অনেক বই ছিল, এটা ছিল। আর বন্ধু এবং এলাকাবাসীর মধ্যে খুব ভালো সম্পর্ক সে সময় ছিল। স্কুলে প্রথম দিকে রোল থাকার কারণে, রোল নম্বর 1 হওয়ার কারণে অনেক সুবিধা পেতাম, সবার সাথেই একটা সম্পর্ক ছিল আর কি। আচ্ছা, যেহেতু পড়াশোনার আলোচনা আসছে, তো আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার আসলে পড়াশোনার হাতে খড়ি কোথায়, কোথায় শুরু হয় আপনার পড়াশোনা? আমার পড়াশোনা তো আমি পড়াশোনা শুরু করি বেসিক্যালি ছোটবেলায় সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন স্কুলে শিশু শ্রেণীতে ভর্তি হই আর কি। একাডেমিক পড়াশোনা শুরু হয়। আর ওই সময় থেকেই মূলত ওই স্কুলে আমি একেবারে এসএসসি পর্যন্ত পড়াশোনা করি। তো ওইখানে আমার পড়াশোনার যাত্রাটা বলা যায় যে ইন্টারেস্টিং এই কারণে যে আমার আব্বা আম্মা বলা যায় যেদিন আমাকে প্রথম ভর্তি করতে নিয়ে যাওয়া হয় সেদিন আমি কোনোভাবে স্কুলে যেতে চাই নাই, প্রচুর কান্নাকাটি করছি আর কি। স্কুল পর্যন্ত নিয়ে যাইতে খুব টেনে হিচড়ে নিয়ে যেতে হয়েছে আর কি। আচ্ছা, তো এই যে আপনার পড়াশোনা আপনার এই শুরু হয়েছে আপনার এলাকায় বা যে এলাকায় থাকেন সেখানে 10ম শ্রেণী পর্যন্ত পড়েছেন, তারপর আপনার ইন্টারমিডিয়েট? তারপর আমি ইন্টারমিডিয়েট করেছি ঢাকা কলেজে। ঢাকা কলেজে ভর্তি হই, আমি বিজ্ঞান বিভাগে সি সেকশনে ছিলাম। তো সেইখানে ইন্টারমিডিয়েটের পরে তো ঢাকা ইউনিভার্সিটিতে এসে ভর্তি হই উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে ডি ইউনিটের পরীক্ষা দিয়ে। ঢাকা কলেজে মানে ভর্তি হওয়ার বিশেষ কোনো কারণ ছিল কিনা? ঢাকা কলেজে ভর্তি হওয়ার বিশেষ কোনো কারণ বলতে ঢাকা কলেজের প্রতি আমার আব্বার একটা ফ্যাসিনেশন ছিল যে অনেক বড় কলেজ, অনেক ভালো রেজাল্ট হয়। ওনাদের সময়, আব্বাদের সময় তো আসলে ঢাকা কলেজ একেবারেই আরও বেশি টপে ছিল আর কি। খুবই নামকরা কলেজ, খুবই নামকরা কলেজ ছিল আমাদের সময়, বেশ নামকরা প্রতিষ্ঠান, এখনও তো নামকরা প্রতিষ্ঠান ঢাকা কলেজ। তো ইন্টারমিডিয়েটে এই জন্যই একটা আগ্রহ ছিল, তো সেইখানে ভর্তি হই। মূলত আব্বার এই স্পেশাল ফ্যাসিনেশন ছিল ঢাকা কলেজের প্রতি। আচ্ছা, তারপর যেটা বলছিলেন যে আপনি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, তো এর আগে মাঝখানে তো একটা ইন্টারিম পিরিয়ড থাকে, অ্যাডমিশন টেস্ট বা অ্যাডমিশন জার্নি থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইচ্ছা করলে ভর্তি হওয়া যায় না, এখানে একটা আসলে স্ট্রাগলের বিষয় থাকে। তো সেই সময়টা আপনার সেই অ্যাডমিশন জার্নিটার কথা মনে আছে কিনা? খুব ভালো মতোই মনে আছে। অ্যাডমিশন জার্নিতে আমি ধানমন্ডিতে একটা মেসে ছিলাম আর কি। তো সেইখানে আমরা অ্যাডমিশনের কয়েকজন ছিলাম, খুব মজা হতো আর কি। একসাথে অনেক গল্প, একসাথে থাকতাম, পড়াশোনা করতাম, গল্প আড্ডা দিতাম। মূলত ভর্তি পরীক্ষার্থী যারা ছিল ইন্টারমিডিয়েট দিয়ে, ওরাই ওই মেসটাতে ছিল। সিনিয়র ভাইরা ছিলেন। কোচিং করতেন নাকি? আমি কোচিংও করেছি। তো প্রথমত আমি কোচিং করেছিলাম মেডিকেলের জন্য। আচ্ছা, তো এরপরে তো আর ওইদিকে না হয়ে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি। তার মানে আপনার ইন্টারমিডিয়েট সায়েন্সে ছিল? হ্যাঁ, যে কোনো ডি ইউনিট থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টটা কি খুব পুরাতন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি আপনার সময়? না, তো বেশ নতুন, এবং আমরাও খুব বেশি একটা ভর্তি হওয়ার সময় নাম জানতাম না আসলে। আচ্ছা, তো ভর্তি হওয়ার সময় মূলত যেটা হয় যে রেজাল্ট মোটামুটি ভালোই ছিল ভর্তি পরীক্ষায়। তো এরপরে ওইখানে আমাদের স্যারেরাই, মানে আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে কোন সাবজেক্ট নেব এবং কোন সাবজেক্টগুলো শুরুর দিকে রাখবো। তো বোর্ডে যিনি ছিলেন বলেন যে তুমি এই সাবজেক্টটা নাও, আমি তোমার চেয়ারম্যানকে বলে দিচ্ছি আচ্ছা, যে ভালো একটা স্টুডেন্ট পাঠাচ্ছি। মানে এটা ইন্টারেস্টিং একটা ঘটনা। তো তখন আমার ডিপার্টমেন্টে আবার বলা হলো যে একটা ভালো স্টুডেন্টকে পাঠাচ্ছি, ভালো। তা আমি এইভাবে মানে জাস্ট যেটা হয় আর কি, আসলে এখনকার যে সমস্ত স্টুডেন্ট আছে এরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স, তারা আগেই সব কিছু প্ল্যান, কেরিয়ার প্ল্যান এগুলো করে ফেলে আসলে। কিন্তু একটা সময় ছিল যখন সাবজেক্ট সম্পর্কে খুব বেশি মানুষের ধারণা থাকতো না আসলে। আর এরকম নতুন সাবজেক্টগুলো তো আসলে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরিস্থিতি, আমার এমনিতে ধারণা ছিল না। আর হলো টার্গেট তো ছিল মূলত সায়েন্সের দিকে। তো যখন ওইদিকে ইন্টারমিডিয়েট রেজাল্টও একটু খারাপ হলো, আর এই ভর্তি পরীক্ষাতেও দেখা যাচ্ছে রেজাল্টের কারণে ভর্তি পরীক্ষা ভালো করেও বেশ মানে উপরের দিকে থাকতে পারতেছি না, ভালো জায়গাতে হচ্ছে না। তখন মূলত হলো যে ডি ইউনিটের পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া। তো তখন ডি ইউনিট সম্পর্কে আমার তেমন কোনো আসলে আইডিয়া ছিল না সাবজেক্টগুলো সম্পর্কে। তো মূলত এরপর থেকে আইডিয়া হয়।
আচ্ছা, এখন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডি আমি যতটুকু জানি আপনার রেজাল্ট বেশ ভালো। রেজাল্ট আসলে কত? রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো, ডিপার্টমেন্টের পজিশনেই ছিলাম, বেশ শুরুর দিকেই ছিলাম এবং ডিপার্টমেন্টে বেশ দাপটের সাথেই চলেছি আর কি, টপ স্টুডেন্টদের মধ্যেই ছিলাম ডিপার্টমেন্টে। তো টপ স্টুডেন্ট হলে আমরা যেটা সাধারণত এক্সপেক্ট করি যে সে ওই ডিপার্টমেন্টের টিচার হওয়া, তো সেটার ক্ষেত্রে আপনি মানে আগ্রহী ছিলেন না, নাকি কোনোভাবে টিচার হননি কেন, বা এই ইন্টারেস্ট আপনার ছিল কি না? আসলে টিচার হওয়ার দিকেই মূলত আগ্রহ ছিল, এই কেন্দ্রিক চিন্তা ভাবনাই বেশি ছিল এবং রেজাল্টও ভালো ছিল। তো মূলত এই সময়টাতে যেহেতু আমার একটা রাজনৈতিক অধ্যায় আছে, আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে ছোটোবেলা থেকেই যুক্ত ছিলাম, স্কুল জীবনেই ছাত্র শিবিরে যুক্ত হই এবং সেখানে সাথী সদস্য হওয়া, বিশ্ববিদ্যালয়ে এসেও শিবিরের সাথেই কাজ করা হয়। তো সব মিলিয়ে ওই সময় যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, তো এই পরিচয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের বাস্তবতা মিলিয়ে অনেক কিছুই তখন মানে কঠিন। মানে বাংলাদেশের মানে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক যে একটা চর্চা, কালচার বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়েছেন এরকম? কিছুটা তো অবশ্যই, কারণ হলো যে ওই সময় আসলে শিবিরের রাজনৈতিক পরিচয় ঘাটলেই আমার পরিচয়টা পাওয়া খুব ইজিলি পসিবল ছিল আমার ফ্যামিলি এবং সব কিছু মিলিয়ে। তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে খুব বেশি দূর ঘাটাঘাটি হলে অন্যান্য নানাবিধ সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তো সব মিলিয়ে আমার নিজেকেও কিছুটা বিরত রাখতে হয়েছে এই জায়গায়। আমি কি বলবো যে আপনি নিজেকে গুপ্ত রাখতে চেষ্টা করছেন এরকম? না, গুপ্ত রাখতে চেষ্টা করিনি, কারণ এলাকাতে তো সবাই জানতোই। এখন বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে যে যারা জানার তারা জানতো, আর অন্যান্যদের মতো সাধারণদের মতোই চলাফেরা ছিল। কারণ হলো যে এই বিশ্ববিদ্যালয়ে শিবিরের পরিচয় জানলে যে নির্যাতনের মধ্য দিয়ে যেতে হতো, এমনিতেই এলাকাতেই আমরা নানাবিধ সমস্যার মধ্যে থাকতাম, যেহেতু এলাকায় সবাই চেনে, পরিবার পরিচয় জানে। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে আবার এই পরিচয় প্রকাশ করলে পরে নানা ধরনের প্রবলেমের পড়ার তো একটা বিশাল সম্ভাবনা ছিল, কারণ আমাদের বন্ধু ভাইয়েরাই তো দেখছে যে নির্যাতনের শিকার হয়েছে নির্মমভাবে, এবং যারা করতেছে তারাই আমাদের ডিপার্টমেন্টের ফ্রেন্ডরাই বা আমাদের হলের ফ্রেন্ডরাই। সো এই সিচুয়েশন তো ছিল ক্যাম্পাসে, যে কেউ যে পরিচয় দিয়ে কথা বলবে ইচ্ছা করলেও আসলে সেটা সম্ভবপর ছিল না। কাছের বন্ধুবান্ধবরা জানতো, কেউ কেউ, সবাই না, কাছের বন্ধুবান্ধব কেউ কেউ জানতো। এখন যারা আসলে এই যে যারা শিবির করেছে এতটা সময়, বিগত এই এক যুগের বেশি সময়, তাদেরকে নানা সময় গুপ্ত ট্যাগ দেওয়ার চেষ্টা করে, যে কারণে আপনাকে এই কথাটা বলা। তো তাদের এই কথার আসলে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করে যে আপনি গোপন থেকেছেন, বা যারা শিবির করেছে গোপন থেকেছে। তো এটা আসলে কাউন্টার দেওয়ার জন্য, বা এটার বাস্তব অবস্থাটা আসলে কী ছিল? বাস্তব অবস্থা হলো যে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, আমি আসলে এটা ইন্টারমিডিয়েট থেকেই অভিজ্ঞতা, কারণ ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকেই শুনছিলাম যে স্কুল জীবনে তো বেশ পরিচয় দিয়েই কাজ করেছি। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই শুনলাম যে এখানে পরিচয় জানতে পারলে বেশ অবস্থা খারাপ হবে, এবং ভর্তি হয়ে দেখলাম যে ওইখানে মিছিল চলতেছে যে একটা শিবির ধর, জোরে জোরে জবাই কর, এই ধরনের স্লোগান আমি নিজে ইন্টারমিডিয়েটে কলেজের মধ্যে দেখেছি। তো সব মিলিয়ে একটা আতঙ্ক তো ছিলই। বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে এসে ফার্স্ট ইয়ারেই এই বার্তাটা আমার সিনিয়ররা বলেন যে এখানে এসে শিবিরের কথা বললে মার খেতে হবে। যার প্রমাণ তো আমরা দেখি অ্যাভেইলেবল, যেটা হলো যে দেখেন শিবির সন্দেহে মেরে ফেলা হয়েছে। শিবির সন্দেহে মেরে ফেলাটা মানুষের কাছে স্বাভাবিক ঘটনা ছিল, অথবা এটা অসহনীয় হয়ে গেছিল। তাহলে আপনি যদি শিবির প্রকাশ করতেন তাহলে কি হতো? শিবির সন্দেহেই মেরে ফেলা যায় বা মারা যায়, নির্যাতন করা যায়। হলের প্রভোস্টরা তাকে নিয়ে, হলে নির্যাতন করলে হলের প্রভোস্টরা ওই নির্যাতিত ছাত্রকে নিয়ে এই থানায় ধরিয়ে দিত। তার চিকিৎসার ব্যবস্থাপনা না। অদ্ভুত ব্যাপার যে কোনো স্টুডেন্টকে নির্যাতন করা হয়েছে, হল প্রভোস্টের দায়িত্ব হলো শিক্ষক হিসেবে তার ছাত্রকে সেভ করা, এবং কোনো ছাত্র যে অন্য ছাত্রের উপর হাত তুলতে পারে না, এই ব্যাপারটা ক্লিয়ার করা, এই ব্যাপারটা স্পষ্টভাবে বলা, এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তার বিরুদ্ধে যে আরেকজন ছাত্রের উপর আঘাত করেছে সেইটা না করে, বরং যে আহত হয়েছে, যে ভিকটিম, তাকে থানায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ভুয়া মামলা দিয়ে এইভাবে জুলুমের শিকার করা হয়েছে। তাহলে এখন যদি পরিচয়ই থাকতো শিবির,
তাহলে তো মানে আর কোনো কথাই থাকতো না আর কি। তো এটা তো ক্যাম্পাসের একটা মানে বাস্তবতা। এখন হয় কি, অনেকে ক্যাম্পাসের এই বাস্তবতাটাকে ভুলে যেতে চান, মনে হয় যে তারা অন্য দেশে বাস করেছেন অথবা এই ক্যাম্পাসে তারা থাকেন নাই। অথচ এই ক্যাম্পাসে তো আমরা থেকে দেখেছি যে কিভাবে করে আমাদের ভাইদেরকে প্রথম ধরলে পরেই তো মার দেওয়া হইতো যে শিবির করে কিনা, কারা কারা শিবির করে, এগুলো তো স্পষ্টভাবে স্বীকার করতে হবে আগে সিচুয়েশনটা কী ছিল। তখন কি কেউ দাঁড়িয়েছে যে শিবির করার কারণে তাকে মারা যাবে না, অথবা তখন কি কেউ বলতে পেরেছে যে শিবির কেউ করলে সমস্যা কী? এই যে প্রশ্ন, এই প্রশ্নই তো তৈরি হয় নাই, বরং এটাকে অনেকটা নর্মালাইজেশনের মধ্য দিয়ে গেছে যে শিবির সন্দেহে বা শিবির হলে মারা যায়, মেরে ফেলা যায়। তো কে চাইবে যে সে তার পরিচয় প্রকাশ করে এইরকম একটা সিকিউরিটি ক্রাইসিসে পড়ুক, নিরাপত্তাহীনতায় ভোগুক, আতঙ্ক শঙ্কার মধ্যে থাকুক? নর্মালি তো আতঙ্ক শঙ্কার মধ্যে থাকতে হতো। কারণ হলো যে আমরা আমাদের শিবির করতে গিয়ে আমরা তো টোটালি কেউই জানে না শিবির বিষয়টা তো এরকম ছিল না। অনেকেই তো জানতো যে শিবির করি। এক হলো আমার এলাকার লোকজন সবাই জানতো, দ্বিতীয় হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিবিরের সাথে সম্পৃক্তরা সবাই জানতো, তারপর আমাদের বন্ধুবান্ধব ক্লোজ সার্কেলে অনেকেই জানতো, তো আমাদের চলাফেরার সার্কেলে অনেকে জানতো। তো একেবারে এই জিনিসটা মানে কেউই জানতো না বিষয়টা এরকমও না, বরং এটা বলতে পারেন যে যারা শিবির শুনলে যে ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করত তাদের ভয়ে তাদের কাছে যেন পরিচয়টা না যায়, সেই জন্যে লোকজন এই পরিচয়টা প্রকাশ করতো না, অন্তত এই তাদের কাছে যেন পরিচয় না যায়। আর বাকিদের কাছে তো এই সমস্যা ছিল না। তার মানে আমরা বলতে পারি যারা শিবির ওই সময় আক্রান্ত হওয়ার কারণে চুপ ছিল আক্রান্ত হওয়ার সময়ে, কিন্তু এখন আবার গুপ্ত শিবির ট্যাগ দিচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে অপমানিত করার চেষ্টা করছে। এটা এক ধরনের ভিকটিম ব্লেমিং বলা যায়। আসলে কি বলবেন? আমি বলবো যে এটা হলো মানে কি বলা যায়, কমপ্লিটলি বাস্তবতাকে অস্বীকার করা। তারা 5ই আগস্টের পরে এসে এখন তারা মনে করতেছেন যে আগের পরিবেশ বুঝিয়ে এরকমই ছিল। তাদের তো স্পষ্ট মনে থাকার কথা যে শুধুমাত্র শিবির মানে পরিচয়টা জানার পরেই সোসাইটিতে তার অবস্থানটা কি হয়ে যেত, তার পক্ষে দাঁড়ানোর কেউ নাই। তাকে মারা যায়, তাকে থানায় দেয়া যায়, তাকে রিমান্ডে দেয়া যায়, তাকে গুম করা যায়, তাকে খুন করা যায়। এই যে রিয়ালিটি, এই রিয়ালিটিটা কে অস্বীকার করবেন? এই রিয়ালিটি তো ছিলই। গুলি করে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এরপরে চোখ তুলে ফেলা হয়েছে। এগুলো ঘটে নাই? বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বাসায় না পেলে বাবা মা অথবা পরিবারের অন্য সদস্যদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই জিনিসগুলো কি ঘটে নাই বাংলাদেশে? মানে বিষয়টা এমন না যে এই জিনিসগুলো ঘটে নাই। জানাজার নামাজে, বিয়ের আসর থেকে, হ্যাঁ, বিভিন্নভাবে তো বাধাগ্রস্ত করা হয়েছে। এটা তো হলো এলাকাগুলোতে খুব স্বাভাবিক ঘটনা ছিল। এলাকাগুলোতে তো কেউ থাকতেই পারতো না, দীর্ঘদিন থাকেন নাই এলাকায়, বাড়িতে যেতে পারেন নাই, এই ধরনের মানুষের সংখ্যা তো কম না। সুতরাং আসলে এই রিয়েলিটিটাকে অস্বীকার করতে চান ওনারা। ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কি হয় নাই? আবরার ফাহাদের মৃত্যুটাকে পর্যন্ত তাকে শহীদ করার পরে ছাত্রলীগের ওরা তো নির্বিঘ্নে ঘুরতেছিল হলের মধ্যে। তো এই যে রিয়েলিটি, তারা তো এটাকে খুব স্বাভাবিক ঘটনা মনে করতেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেককে এভাবে মারা হয়েছে এবং তারা মরেও যেতে পারতেন, আল্লাহ বাঁচিয়েছেন। এইরকম পর্যায়ে নির্যাতন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। তা এই যে আমরা দেখেছি তো 13 সালে বিভিন্ন হলগুলোতে নির্যাতন হয়েছে। 17 সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম তখন প্রায় 100 খানেকের উপরে স্টুডেন্টকে বিভিন্ন হলে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে। তো এই যে সিচুয়েশনগুলো, এগুলো তো আমাদের জীবনের ইতিহাস, আমরা তো সাক্ষী এগুলোর। তো সব মিলিয়ে আসলে যে পরিমাণ ভয়, আতঙ্ক, অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে জীবন কাটাতে হয়েছে, এটা অন্য কারোর জন্য চিন্তা করা কঠিন। সুতরাং সে তার জায়গা থেকে সে মনে করতে পারে যে এরকম গুপ্ত এই সেই নানাবিধ কথা বলতে পারেন, কিন্তু আপনি ওই রিয়েলিটিতে না দাঁড়াইলে পড়লে বুঝতে পারবেন না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যেহেতু শিবির নিয়ে কথা বলছি, তো আপনি শিবিরের সাথে আসলে প্রথমে কিভাবে সম্পৃক্ত হন বা আপনার প্রথম দিককার জার্নিটা আসলে কিভাবে শুরু হয়? আমার পরিবারই আসলে বেসিক্যালি ইসলামপন্থার সাথে যুক্ত এবং এই জামাতের রাজনীতির সাথে যুক্ত।
তো তারপর সেখান থেকে বলা যায় যে আমার পরিবারের সদস্যরাও শিবির এবং জামাতের রাজনীতির সাথে যুক্ত। তো আমি ফ্যামিলি থেকে একটা গ্রুমিং ছিল আমার। এরপর যখন হলো স্কুল লাইফে আমার মনে পড়ে যে দায়িত্বশীল ভাইয়েরা ব্যাপক সময় দিয়েছেন আমার পেছনে, ঘুরেছেন, মাঠে দাঁড়ায় থাকছেন, তারপরে সময় দেওয়ার চেষ্টা করছেন, গল্প করছেন। তো সব মিলিয়ে আসলে এই প্রক্রিয়াতেই ফ্যামিলির সাপোর্ট, ফ্যামিলির গ্রুমিং এবং হলো যে দায়িত্বশীলদের চেষ্টা ওই সময়কার। তো এইভাবে আসলে কোন ক্লাস? আমি মূলত 5-6 থেকেই সংগঠনে মোটামুটি কাজ শুরু করছি। আর ছোটোবেলায় তো ফুলকড়ি মিটিং টিটিংয়ে যেতাম একেবারে 2-3 থেকেই। আর 5-6 থেকে এই সমর্থক, তারপরে ছোট ছোট প্রোগ্রামে যাওয়া, এইটা মোটামুটি শুরু হয় আর কি। আর আপনি তো সবশেষ শিবিরে আসলে কি দায়িত্বে ছিলেন? আমি সবশেষ শিবিরের দায়িত্বে ছিলাম হলো কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলাম। তারপর শিবিরে কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে ছিলাম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি কবে ছিলেন শিবিরের? আমি 2019 সালে ছিলাম। 2019 সাল। তো 2019 সালে তো কয়েকটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে, যেমন প্রথমবারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন হয়, মানে 27-28 বছর পরে। তারপর হচ্ছে আবরার ফাহাদের হত্যাকাণ্ডটাও সেই বছরেই ঘটে। তো সব মিলে ডাকসু অভিজ্ঞতা এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ড, এগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা শুনতে চাচ্ছি। ডাকসু মূলত প্রেক্ষাপট তো তৈরি হয় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এর মধ্য দিয়ে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা তো ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে শেখ হাসিনা রাগবশত পুরো সমস্ত কোটাই বাতিল করে দেন। তো ওই প্রেক্ষাপটেই মূলত একটা ডাকসুর দাবি ওঠে এবং ডাকসুর দাবি ওঠার পরে এবং ডাকসুর প্রয়োজনীয়তাও দেখা দেয়। কারণ হলো ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনে যেভাবে হামলা করেছে, যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে, তাতে করে তাদের তো আসলে স্টুডেন্টের কোনো প্রতিনিধিত্ব করার এমনিতেও কিছু ছিল না, কারণ এরা তো মূলত সন্ত্রাসী বাহিনীর মতো আচরণ করে। তো ক্যাম্পাসে একটা আওয়াজ উঠে স্টুডেন্টদের পক্ষ থেকে। আমরা আমাদের দিক থেকেও সেই আওয়াজে নানাভাবে নানা লজিস্টিক্স দিয়ে হেল্প করি। স্টুডেন্টরা যারা আছে, আমাদের যারা আছেন, তারা সবাই এই বিষয়ে কথাবার্তা বলেন। তো মূলত এই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতেই এই ডাকসু নির্বাচনের রিয়ালিটিস তৈরি হয়। তো ডাকসু নির্বাচন যেটা ব্যাপার, সেটা হলো যে ডাকসু নির্বাচনে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্যানেল ছিল হলো সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে প্রথমে শুরু হয়েছিল আন্দোলনটা, কোটা সংস্কার আন্দোলন। এরপর তো সাধারণ ছাত্র অধিকার পরিষদ হয়। ওইখানকার প্রার্থীরাই মূলত হলো ছাত্রদের কাছে জনপ্রিয় ছিল, শিক্ষার্থীদের কাছে। এবং এই ছাত্র অধিকার পরিষদের সাথে ছাত্রলীগের মূলত প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছিল। আর অন্য কোনো প্যানেল আসলে তখন তো কাজই করতে পারতেছে না রাজনৈতিকভাবে। আর আমরাও যেহেতু শিবিরের কাজ থাকা সত্ত্বেও ক্যাম্পাসের নানা রিয়ালিটিসের কারণে শিবির নামে তখন কাজ করার সুযোগ ছিল না। পরিচয় দিয়ে কাজ করতে গেলে যে পরিমাণ নির্যাতনের শিকার হতে হতো, তাতে করে আসলে ক্যাম্পাসে পড়াশোনাই শেষ করতে পারাটা কঠিন ছিল। কারণ আপনি জানেন যে অনেকেই পড়াশোনা শেষ করতেও পারে নাই। তো এই সকল মিলিয়ে আমরা তখন যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিবিরে একটা সুবিধা হলো যে ক্যাম্পাসে যারাই অ্যাক্টিভিজম করে অন্যায়ের বিরুদ্ধে, এরকম নির্যাতনের বিরুদ্ধে, তাদের প্রত্যেকের সাথে আমাদের খুব ভালো কম বেশি যোগাযোগ থাকে। অ্যাক্টিভিস্টরা কিন্তু সবাই জানতো, সবাই যে বলে গুপ্ত কোনো অ্যাক্টিভিস্ট যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতেন, এদের ম্যাক্সিমামই তো জানতো শিবির কারা করে। তারা তো আমাদের সাথে শিবিরের দায়িত্বশীল হিসেবে যোগাযোগ করেছে। কোটা সংস্কার আন্দোলন বলেন বা বিভিন্ন সময় বলেন, নানা জনের সাথে যোগাযোগ ছিল, অনেকের সাথেই যোগাযোগ ছিল, নানা মাধ্যমে যোগাযোগ ছিল, সবার সাথে ডিরেক্ট যোগাযোগ ছিল না, ভায়া মাধ্যমে যোগাযোগ ছিল, অনেকের সাথে ডিরেক্ট যোগাযোগ ছিল। সো প্রত্যেকটা আন্দোলনে অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা কম বেশি আমাদেরকে চিনত, ম্যাক্সিমাম আমাদেরকে চিনত। সো যখন ডাকসু নির্বাচন হয়, সে সময় আমরা স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষার্থীদের পালসকে ধরেই সাধারণ ছাত্র অধিকার পরিষদের যে প্যানেলটা ছিল, এই প্যানেলটাকে আমরা সাপোর্ট করি ইন্টারনালি, এবং ইন্টারনালি আমরা সে মেসেজটাও পৌঁছাই
যাতে করে এই প্যানেলটাকে, যেহেতু তারা ছাত্রদের অধিকারের জন্য কাজ করতেছে এবং তাদের সাথে আমাদের কম বেশি একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া আছে যে ক্যাম্পাসে ছাত্রদের অধিকারের প্রশ্নে তারা সচেতন, আর আমরাও চাই যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাক, তারা কথা বলতে পারুক, নির্বিঘ্নে চলতে পারুক, আমরাও যেন নিজেদের পরিচয় নিয়ে ওপেনলি চলাফেরা করতে পারি, নির্যাতনের শিকারের বা নিরাপত্তাহীনতার সংখ্যায় যেন ভুগতে না হয়। তো সব মিলিয়ে এই রিয়েলিটিস আলোকে আমরা তখন কিন্তু ওই প্যানেলকে সমর্থন করি। বিভিন্ন প্রার্থীদের সাথে আমাদের নানা মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ হয়, আমরা চেষ্টা করি। কিন্তু নির্বাচনটা যেটা হয় যে নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হয়, নির্বাচনের ফলাফল চেঞ্জ করে দেওয়ার অভিযোগও তো আছে। তো সব মিলিয়ে আসলে নির্বাচনে নুরুল হক নূর এবং আক্তার বাদে তো আর কেউই অন্য কোনো প্যানেল থেকে জিতে নাই, সবাই ছাত্রলীগের থেকে জিতেছে। তো ইলেকশনটা আসলে যেরকম হওয়ার কথা এরকম ইলেকশন তো ছাত্রলীগ করতে দেয় নাই। প্রত্যেকটা হল কেন্দ্রগুলোতে ঝামেলা করেছে, তখন তো প্রত্যেকটা হলে কেন্দ্র ছিল, তো প্রত্যেকটা হল কেন্দ্রগুলোতেই ঝামেলা করেছে এবং হলো অহেতুক লাইন তৈরি করে নিজেরাই ছাত্রলীগের ওরাই লাইন তৈরি করে ভোট কেন্দ্রে বাধা সৃষ্টি করেছে, ভোট দিতে বিলম্ব, হয়রানি করেছে। তো এই জাতীয় কাজ তো ছাত্রলীগ করেছে, এগুলো তো আমাদের চোখের সামনে দেখা। তো ডাকসু ইলেকশনে আপনারা ছাত্র অধিকার পরিষদকে সে সময় সাপোর্ট করেছেন, সেটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে। আপনাদের একটা বড় ভোট ব্যাংক ছিল ওই সময়টাতে, তো এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তো সে জায়গায় আপনার কি মনে হয় যে নুরুল হক নূর তিনি ভিপি হয়েছেন বা আক্তার হোসেন সমাজসেবা সম্পাদক হয়েছিলেন, কিন্তু অন্যান্য পোস্টগুলোতে আমরা যে কারচুপির আলোচনা করি, তাহলে অন্যান্য পোস্টগুলোতে আসলে শুধু ছাত্রলীগ আসলো, এটা মানে ইলেকশনটা আসলে মানে ছাত্রলীগ ঠিকমতো হতে দেয় না। হতে দিলে আমার ধারণা যে বিভিন্ন পদে আরও অনেকে জিতে আসতো। ছাত্রলীগ এই ইলেকশনটাকে তো ম্যানিপুলেট করেছে এবং বলা যায় যে সকালে কিছুক্ষণের মধ্যেই যেটা বললাম যে হল কেন্দ্রগুলোতে ভিড় করে এবং নানাবিধ ঝামেলা সৃষ্টি করেছে। তো এর মধ্যে নুরুল হক নূর এবং আক্তারের কথা স্পেশালি বলতে হয় যে নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সবচেয়ে ভোকাল ক্যারেক্টার হিসেবে আবির্ভূত হয়, তার একটা আলাদা অ্যাকসেপ্টেন্সও তৈরি হয়। কিন্তু তারপরেও কিন্তু ওই দিন ভোটের ফলাফল দিতে কিন্তু নানা গরমিল এবং নানা কিছুর আশ্রয় নেওয়া হয়েছে, শেষমেশ আসলে ঘোষণাটা আসে। আর আক্তার ডি ইউনিটের প্রশ্নপত্র নিয়ে আন্দোলন করে নতুন পরীক্ষা, যেহেতু নতুন পরীক্ষার দাবিতে, সো তার ওই আন্দোলনের ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার একটা আলাদা জনপ্রিয়তা ছিল। তো এই দুইজন ক্যান্ডিডেটের কথা আলাদাভাবেই বলতে হয়। বাকি আমি মনে করি আরও ক্যান্ডিডেটরা ছিল যারা আসলে জিতে আসতো যদি ইলেকশনটা ফেয়ার করা যেত কমপ্লিটলি। পাশাপাশি আমি যেটা বলছিলাম যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড হয় মানে ওই সময়টাতে, তো আপনি যেটা আগেও বললেন যে অনেক ধরনের নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে শিবিরকে যেতে হয়েছে এবং আবরার ফাহাদকে আসলে শিবির হিসাবে ট্যাগ দিয়েই তাকে নির্যাতন করা হয়েছে এবং আলটিমেটলি সে শহীদ হয়েছে। তো এরপরে আসলে বাংলাদেশে আপনার কি মনে হয় না যে ছাত্র রাজনীতিতে একটা বড় পরিবর্তন শুরু হয়, ওইটা টার্নিং পয়েন্ট বা এরকম কিছু? ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের পর থেকেই একটু পরিবর্তনের আবহাওয়া বইতে শুরু করে। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বা সাধারণ ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে ব্যাপক ভূমিকা পালন করে সাধারণ ছাত্রদের অধিকারের পক্ষে। তারপর ডাকসু নির্বাচনের মধ্য দিয়েও স্টুডেন্টরা তো একটা মেসেজ তো ছাত্রলীগের কাছে যায়, তারা যদি ওই চুরি না করতো বা নির্বাচন কেন্দ্রে ভোট কেন্দ্রে বাধা তৈরি না করতো তাহলে তাদের আরও অনেক ক্যান্ডিডেটকে হয়তো হারতে হতো। তো সব মিলিয়ে ক্যাম্পাসে একটা প্রতিবাদী সুর বাজতেছিল ছাত্রদের পক্ষ থেকে। এটা পুরোপুরি হলো একেবারে কি বলা যায় সম্পূর্ণ জেগে উঠে হলো আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়ে। যখন আবরার ফাহাদকে একেবারে শেরবাংলা হলে নির্যাতন করতে করতে মেরেই ফেলা হয় এবং তাকে যখন ফেলে রাখা হয় হলে সিঁড়ির কোণায়, তখন আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ভোরের দিকে ফোন পাই যে এরকম একটা বুয়েটের একটা ছেলেকে পিটিয়ে একেবারে মেরে ফেলা রাখা হয়েছে। তো সাথে সাথে আমি ক্যাম্পাসে পরিচিত যারা সাংবাদিক ছিল তাদেরকে ফোন দিই এবং বুয়েটে পরিচিত ছোটো ভাই যারা আছে তাদেরকে ফোন দিই, বলে যে দ্রুত যেন খোঁজ নেয় এবং এ ব্যাপারে ব্যবস্থা নেয়। তাহলে তারপরে সাংবাদিকরা গিয়ে খোঁজ খবর নেয় এবং
ততক্ষণে কিন্তু সারা দেশে জানাশোনা হচ্ছে, তারপরও টুইস্ট করার চেষ্টা করা হচ্ছিল এই আবরার ফাহাদের এই শহীদ শাহাদাতকে কেন্দ্র করে। হল প্রভোস্ট নানাভাবে ছাত্রলীগের পক্ষে ছিলেন এবং হলো ওই সিসিটিভি ফুটেজ গায়েব করার চেষ্টা ছিল পুলিশের পক্ষ থেকে। তারপরে চকবাজার থানাও আসলে এটাকে একটা খুব সাধারণ কেস হিসেবে মিনিমাইজ করতে চাইছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন এবং বুয়েটের শিক্ষার্থীদের মানে রিজোলুট একেবারে দৃঢ়তা, তারা ওইখানে পুলিশের বিপরীতে দাঁড়িয়ে গিয়ে ওই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা এবং তীব্র প্রতিবাদ গড়ে তোলা, আন্দোলন গড়ে তোলা 5 দিন। সেখানে বুয়েটের অ্যালামনাই সহ বুয়েটের কারেন্ট স্টুডেন্টরা সবাই একীভূত হয়ে একটা তীব্র গণ আন্দোলন গড়ে তোলে বলা যায়। এবং সে তখনই সামনে আসে, ওই সময় পত্রপত্রিকাগুলো দেখলে অনেকেরই নজরে আসবে যে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিক্ষার্থী নির্যাতনের যে চিত্র, সেই চিত্রগুলো কিন্তু সামনে চলে আসে। আবরার ফাহাদ শহীদ না হলে পরে আমরা হয়তো এটাকে খুব স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতাম এবং এটা আমাদের স্মৃতিতেও থাকতো না। আবরার ফাহাদ শহীদ হওয়ার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নির্যাতনের জায়গাটায়, মানে আমি বলবো যে আবরার ফাহাদের এই শাহাদাত অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করেছে, যে শিক্ষার্থী নির্যাতনের হার অনেক কমে যায় এরপরেই। ছাত্রলীগ কোণঠাসা হয়ে যায়, কারণ ছাত্রলীগের চরিত্রটা ছাত্ররা জানতো, কিন্তু এইভাবে মিডিয়া সহ সারা দেশবাসীর সামনে উপস্থাপন হয় এই আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়ে। আবরার ফাহাদকে পিটিয়ে যেভাবে হত্যা করা হয়েছে এই দৃশ্য যখন সবার সামনে আসে, তখন সবার কাছে ছাত্রলীগের যে চরিত্রটা, এই চরিত্রটা আরও স্পষ্ট হয়। কারণ হলো ওটাতে বুয়েটের ছাত্রলীগের সেক্রেটারি সহ টপ লিডারশিপ জড়িত ছিল এই নির্যাতন, এবং বুয়েটে এই ধরনের আরও অনেক নির্যাতন হয়েছে। তো এইরকম ক্যাম্পাসগুলোতে নির্যাতনের চিত্রগুলো সবার চোখের সামনে তখন আসতে থাকে আর কি। তো আমি মনে করি এটা একটা টার্নিং পয়েন্ট, যে জায়গা থেকে যদিও খুব ট্র্যাজেডিক, মানে যে একজন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে একটা টার্নিং পয়েন্ট পেতে হয়েছে, এতে দুঃখজনক আর কিছু নেই। কিন্তু আবরার ফাহাদ আমাদের জন্য প্রেরণা হয়ে রয়েছে, যে তার যে সাহস এবং তার যে দৃঢ়তা এবং তার যে মানে আধিপত্যবাদ বিরোধী তার যে অবস্থান, সব মিলিয়ে মানে সে একটা আইকনিক জায়গায় পৌঁছেছে। এবং মানে তাকে নিয়ে, তার চিন্তাভাবনা নিয়ে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আমরা রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় দেখি যে আবরার ফাহাদকে শিবির সন্দেহে হত্যা করা হয়েছে, আবার কখনো কখনো এর মাঝখানে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে শিবির গুপ্ত থাকার কারণে তারা আবার আবরার ফাহাদের মানে নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল। এই যে একটা মানে দাবি, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা খুবই হাস্যকর একটা দাবি আর কি, যে শিবির সন্দেহেই একজন মানুষকে মেরে ফেলা যায়। তো এখন শিবির মানে বলছে যে শিবির গুপ্ত থাকার কারণে নির্যাতন করা গেছে, শিবির প্রকাশ্যে থাকলে শুধু শিবিরকেই নির্যাতন করা যেত। কি অদ্ভুত কথা! তার মানে শিবিরকে মানে স্পেসিফিক মারতে পারলে আর কারো কোনো সমস্যা নেই, বিষয়টা মনে হচ্ছে এইরকম। তো এই জায়গাটা আমি মনে করি খুবই প্রবলেম্যাটিক। ফার্স্ট আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে, কোনো শিক্ষার্থী বা কোনো নাগরিকই, কোনো মানুষই আরেকজন মানুষের উপর আঘাত করতে পারেন না। এই রাষ্ট্রে আইন আছে, আদালত আছে, নিয়মকানুন আছে, আইন কানুন আছে, সেগুলো তো আমাদের মেনে চললে হয়। কিন্তু আমরা এখানে এসে যা দেখলাম আওয়ামী ফ্যাসিবাদী আমলে, যে কিভাবে করে অন্যের মতকে দমন করা যায়, অন্যকে দমন করা যায়, প্রতিপক্ষকে একেবারে নিঃশেষ করে দেওয়া যায়, তার সর্বোচ্চ চেষ্টাই করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। সন্ত্রাসী বাহিনী লালন করেছে এবং সন্ত্রাস করেছে সোজা কথায়। তো এই জন্যে যারা এটা বলেন, আমি তাদের কাছে একটু বলবো যে আপনারা এই 15-16 বছরে জানেন যে কী পরিমাণ শিবিরের ছেলেরা গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, তাদের হাত পা চোখ তুলে ফেলা হয়েছে, বাড়ির বাইরে দিনের পর দিন থাকতে হয়েছে, দিনের পর দিন রিমান্ডে নির্যাতন করা হয়েছে, জেল হাজত হয়েছে, কী পরিমাণ মিথ্যা মামলা হয়েছে, কী পরিমাণ লোকজন ভুয়া মামলায় জেল খেটেছে, এগুলো জানেন। এগুলো তো গুপ্তের কিছু নাই, এগুলো তো প্রকাশ্য। এখন যদি বলেন যে আমাদেরকে ওই সময় পরিচয় প্রকাশ করে কাজ করা যেত না, এই উত্তরটা আমি তাদেরকে কাছে জানতে চাই। আপনারা বলেন যে ওই সময় শিবিরের কেউ ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রকাশ্যে শিবির পরিচয় দিয়ে যদি কাজ করত, তাহলে সে আসলে জীবিত থাকতে পারতো? অথবা তখন আপনারা কি তার পাশে দাঁড়াতে পারতেন? অথবা তার নাগরিক অধিকার নিয়ে কি কেউ কথা বলতো? তার অধিকার নিয়ে কি ক্যাম্পাসে কেউ কথা বলতো? শিবির সন্দেহের ব্যাপারেই তো কেউ কথা বলতে পারেনি। আরেকটা বিষয়, আপনি তো সম্ভবত মহসিন হলে ছিলেন।
তো মহসিন হল সহ বিভিন্ন হলে ছাত্রলীগ কর্তৃক শিবির নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে, বা আপনি যখন সভাপতি ছিলেন সেই সময় তো অবশ্যই ঘটে থাকবে, তো এমন কোনো ঘটনা আছে যেটা আপনাকে এখনও টাচ করে বা এখনও মাঝে মধ্যে আপনার মনে আসে? আমি মহসিন হলে ছিলাম সময় আমার মনে আছে যে আমি মূলত মহসিন হলের রাকিব ভাই, ওনাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়। একেবারে ওনার রুম থেকে মহসিন হলের যে টিভি রুমটা আছে ওইটা ফেলে দেওয়া হয়। তারপর উনি নিচে আবার টিভি রুম থেকে আবার নিচে নেমে উনি সিনেট বিল্ডিং পর্যন্ত, কোনো সিনেটের গেট পর্যন্ত কোনো রকম যায়, আবার ওনাকে টেনে হেসড়ে নিয়ে গিয়ে হলে নির্যাতন করা হয় এবং ব্যাপক নির্যাতন করা হয় রাকিব ভাইকে। আমি ওই সময় হল থেকে বের হয়ে যাই আসলে। তো এই ধরনের ঘটনা, এটা খুব বড় একটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এটা বেশ আলোচিতও হয়েছে যে কী করে একজন শিক্ষার্থীকে, মহসিন হলের ছাত্রকে, উনি মরেও যেতে পারতেন, এখনও ওনার পা আসলে মানে পুরোপুরি রিকভার হওয়ার সুযোগ তো নেই, একেবারে হাড়গুলো গুরু গুরু হয়ে গেছে। তো এই যে এই সাফারিংসটা তো মনে আছে। আর বিশেষত আমার মনে আছে যে 2017 সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, তখন এই আমাদের এফরমান হলে একেবারে ছাদ থেকে ছাদের মধ্যে ফেলে দিবে এই হুমকি দিয়ে বলেছে যে শিবিরের সাথে কারা জড়িত নাম বলতে, কারা কারা শিবির করে। এইরকম নির্যাতনের ঘটনা, মানে অনেক নির্যাতনের ঘটনা সাক্ষী আমরা আসলে ক্যাম্পাসে। তো এইরকম ঘটনাগুলো মনে পড়ে আর কি। এবং ওই মাসে আমরা আসলে কেউ ঘুমাইতে পারি নাই, কারণ প্রায় শখানেক। এই মাসটা সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে হতো হচ্ছে আগস্ট মাসে, এবং আমরা যেটা দেখেছি আগস্ট কেন্দ্রিক নানা ধরনের ছাত্রলীগের তৎপরতা থাকতো। এবং কমিটি দেওয়ার আগে আমরা যেটা খেয়াল করতাম যে কমিটি দেওয়ার আগে এই নির্যাতনগুলো আর বাড়তো, যে তারা কত বেশি অ্যাক্টিভ সেটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে কমিটি দেওয়ার আগেও এরকম ঘটনা ঘটতো। তার অ্যাক্টিভিটি দেখানোর জন্য শিবির নির্যাতন করে নিজেদের অ্যাক্টিভিটি প্রমাণ করতো, এবং নিজেরা যে ছাত্রলীগ যে পদ পাওয়ার যোগ্য সেটা প্রমাণ করতো কিভাবে, নিজের শক্তি প্রদর্শন করে, যে তারা শিবিরকে মেরেছে। এইভাবে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিত। আরেকটা বিষয়, আমরা যে আপনি রাকিব ভাইয়ের কথা বললেন, উনি তো সোচ্চার কিছু ভিডিও তৈরি করেছে, বা বিভিন্ন ক্যাম্পাস নির্যাতন নিয়ে আমরা একটা ভিডিও দেখছিলাম যে উনি বলছেন উনি আমার সন্তানকে কোলে নিতে পারেন না, এখন পর্যন্ত বুকে এত বেশি ব্যথা। তো এটা তো আসলে এই যে এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো, এবং তা অনেকের জীবন কেরিয়ার শেষ। আমরা জানি সাতক্ষীরা একজন, সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে, তারপরে আর পড়াশোনা করতে পারেনি। এত মানুষ ক্ষতিগ্রস্ত হলো, এটার জন্য আসলে রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা আছে কিনা? এই এত বিগত অনেক বছর যাবৎ যে মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত বা বঞ্চিত হয়েছে তাদের জন্য। অবশ্যই রাষ্ট্রের দায়বদ্ধতা আছে, কারণ আমরা গত 15-16 বছর কোনো তো রাষ্ট্র পাই নাই। আমরা একটা ফেসিবাদের সিস্টেমের মধ্য দিয়ে গেছি, যেখানে ভিন্ন রাজনৈতিক মত মানেই দমনের শিকার হইতে হবে। সেই জায়গায় শিবিরকে আরও বেশি দমনের শিকার হতে হয়েছে, এবং শিবিরের এই রিয়ালিটিসের কারণে কত মানুষ তার সামাজিক রাজনৈতিক জীবনে যে হয়রানির শিকার হয়েছে, বাড়িঘরের বাইরে থাকতে হয়েছে, যে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, পড়ালেখা শেষ করতে পারেনি, চাকরি চলে গেছে, এখনও আহত অবস্থায় বা তার শরীর পূর্ণাঙ্গ রিকভারি হয়নি বা হওয়া সম্ভব না। সব মিলিয়ে রাষ্ট্র, এই আজকের যে বাংলাদেশ, এই সকল মানুষের আত্মত্যাগের উপর দাঁড়ানো বাংলাদেশটা। সুতরাং এই সকল মানুষকে রিকগনাইজ করার জায়গায়, তাদেরকে প্রপারলি ভ্যালু দেওয়ার জায়গায় আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, তাদেরকে একটা রিকগনিশন দিতে হবে, এবং সাধ্যমতো রাষ্ট্রের জায়গা থেকে চেষ্টা করতে হবে এই নাগরিকগুলোর পাশে দাঁড়ানোর। কারণ তাদের এই আত্মত্যাগের ফলেই কিন্তু আজকে আমরা এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়াইছি যেখানে আমরা কথা বলতে পারছি, নিজের পরিচয়ে কথা বলতে পারছি, এবং কোনো ভয় করতে হচ্ছে না। আমরা যদি আরেকটু আগাই, আমাদের রিসেন্ট বলতে বোঝাচ্ছি যে আমাদের নতুন যে বাংলাদেশ হলো 36শে জুলাই বা 5ই আগস্ট, এই যে গণ অভ্যুত্থান হলো, বা আমরা যদি বিপ্লব বলি, সেই জুলাইয়ের যে প্রেক্ষাপট, আপনি তো জুলাইয়ের এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তো সেই প্রেক্ষাপটটা যদি আমাদেরকে একটু আপনার ভাষায় তুলে ধরেন। জুলাইয়ের প্রেক্ষাপট তো বেসিক্যালি 2018-তে যখন শেখ হাসিনা রাগবশত কোটা বাতিল করে দেন, কোটা বাতিলের প্রজ্ঞাপন যেটা করেন, তারপরে যখন 5ই জুন এসে আসলে সেটা আবার
নতুন করে কোঠা প্রথা পুনর্বহাল করা হয়, সেই প্রজ্ঞাপন বাতিল করে। তো তখন কিন্তু শিক্ষার্থীরা আবার ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ কোটা আবার পুনর্বহাল হলে তো আবার সেই বৈষম্যের শিকার হইতে হবে। এখন এই বৈষম্যের শিকার হওয়ার বিষয়টা এরকম, যেমন দেখেন যে 34তম বিসিএসে আপনার যারা এই কোটায়, তাদের কাটমার্ক ছিল হলো 42, আর যারা কোটায় না তাদের কাটমার্ক ছিল 72। অর্থাৎ একজন মানুষ 71 পেয়েও চান্স পাবেন, আর একজন 42 পেয়েও চান্স পেয়ে যাবে। তো এই যে বৈষম্য, এত ডিফারেন্স, এই বৈষম্যগুলো তো ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে খুব ক্ষোভের তৈরি করছে। তো যখন 5 তারিখে এইটা কোটাটা আবার পুনর্বহাল করা হয়, কোটা বাতিলের প্রজ্ঞাপনটা বাতিল করে, তখন এই শিক্ষার্থীরা নেমে পড়ে আর কি, ক্যাম্পাসগুলোতে আন্দোলন জমা শুরু হয়। এবং যেহেতু ক্যাম্পাসের অ্যাক্টিভিস্টদের সাথে সবার সাথে কম বেশি আমাদের পরিচয় ছিল, আলাপ আলোচনা ছিল, তো বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সাথে এই আন্দোলনকারী যারা আছে লিডারশিপে, তারা যোগাযোগ করে। এবং সেইখানে মূলত ফরহাদ, বিশ্ববিদ্যালয় তখনকার সেক্রেটারি এস এম ফরহাদ, তাও আমাকে কল দেয় যে ভাই আমরা কি করতে পারি বা কিভাবে আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারি। তখন আমরা পরামর্শ করি যে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত যে কোনো আন্দোলনে আমরা তাদের সাথেই ছিলাম, পাশে ছিলাম, সর্বোচ্চ সহযোগিতা করেছি, এবার আমরা সেটা করব। তো এবং সেইভাবেই আমাদের সহযোগিতা চলতে থাকে এবং আন্দোলনটা আগায় যায়। মূলত ওই মাসে তো পরে কি বলা যায়, ঈদের কারণে আন্দোলন কিছুটা স্থিমিত হয়। 1 জুলাই থেকে আবার নতুন করে আন্দোলন শুরু হয়। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় এবং তারপর থেকে আন্দোলনের মাত্রা তো বাড়তে থাকে বাংলা ব্লকেট সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে। এই পুরো জার্নিতে যেটা ছিল যে এই নাহিদ, আসিফ, মাহফুজ, হাসনাত সহ ওদের সাথে একটা কোঅর্ডিনেশন ছিল বিশ্ববিদ্যালয়ের শিবিরের সংগঠনে, সাদিক কাইমের, এস এম ফরহাদের, এবং এই বিষয়গুলো সমন্বয় করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন সম্পাদক ছিল জায়েদ, ওরা সমন্বয় করতো। আর আমরা সাদিক এবং ফরহাদের মাধ্যমে আবার এই পুরো আলোচনাটার সাথে যুক্ত ছিলাম। আবার মাহফুজ সহ ওদের সাথে আমাদের একটা প্রিভিয়াস সম্পর্ক থাকায়, উপদেষ্টা মাহফুজ, তারপরে হাসনাত, ওদের সাথে আসিফ, ওদের সাথে একটা প্রিভিয়াস পরিচিতি থাকায়, সম্পর্ক থাকায়, অনেক অ্যাক্টিভিস্টদের সাথে প্রিভিয়াস পরিচিতি ছিল। তো ওদের সাথেও একটা আলোচনা আমাদেরও শেষের দিকে গিয়ে হয়। আর মূলত প্রথম দিক থেকেই আলোচনার কোঅর্ডিনেশনটা করে সাদিক এবং ফরহাদ তাদের সাথে। আর সাদিক এবং ফরহাদ আবার আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে আমাদের সাথে আলাপ আলোচনা করে। আমরা আবার সাবেক সভাপতিরা এই পুরো আন্দোলনের সাথে নিজেরা পরামর্শ এবং কর্মসূচির ক্ষেত্রে পরামর্শ দেয়া, বিভিন্ন কর্মসূচি প্রণয়নে হেল্প করা এবং আন্দোলনে অংশগ্রহণ করা। মানে আমি তো নিজেই এই আন্দোলনে একেবারে সরাসরি অংশগ্রহণ করেছি। তো এবং কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে রাতভর জেগে অনলাইনে মিটিং করে কর্মসূচি গ্রহণ করা বা পরামর্শ দেয়া, সেই পরামর্শগুলো পৌঁছে দেয়া, এই কাজগুলো করেছি। এবং কি বলা যায়, সাদিক ফরহাদের সাথে তো নিয়মিত যোগাযোগই ছিল। এরপরে মাহফুজ, আসিফ, হাসনাতের সাথেও টাইম টু টাইম কথা হয়েছে। আচ্ছা, আপনি ওই আন্দোলনের সময়টাতে কোন স্পটে মূলত সবসময় থেকেছেন বা আন্দোলনটা কোন স্পটে? আমি আন্দোলন বেসিক্যালি করেছি হলো চিটাং রোড থেকে যাত্রাবাড়ি, এই রোডটাতেই মূলত আন্দোলনটা আমি অংশগ্রহণ করি প্রতিদিনই। আর মাঝে মাঝে আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি, যেমন 3 আগস্ট আমি শহীদ মিনারে ছিলাম। এরপরে এর আগেও 15 জুলাই থেকে ক্যাম্পাস কেন্দ্রিক ছিলাম। কিন্তু যখন এই ক্যাম্পাসগুলো, হলগুলো থেকে শিক্ষার্থীদেরকে বাধ্য করা হলো হল ছেড়ে দিতে, তারপর থেকে তো আন্দোলন বিভিন্ন স্পটে ছড়িয়ে পড়ে। তখন থেকে আমি এই স্পটে আন্দোলনে সরাসরি যুক্ত হই এবং প্রতিদিনই তোর মাঠে নামতে হয় আসলে। তো প্রতিদিনই মাঠে ছিলাম। আচ্ছা, ওই কর্মসূচির নামকরণ বা এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন আলোচনা শুনি। আমরা একটা আলোচনা জানি যে সেখানে প্রোফাইল লাল করার বিষয়ে যে একটা আইডিয়া, এটা নিয়ে অনেকের মধ্যেই আলোচনা হচ্ছিল, বা এইগুলোর সাথে আপনার সম্পৃক্ততা? কর্মসূচির ব্যাপারে যেটা একটা হলো যে
ওইখানে যেটা হয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আগে শিবির করতো তাদের আমাদের একটা গ্রুপ ছিল। সেই গ্রুপে আমরা আন্দোলনের বিশেষত এই 14 তারিখে পর থেকেই তো আন্দোলনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন থেকে গ্রুপটা আরও বেশি সজাগ হয়ে ওঠে এবং ওই গ্রুপে আমরা নানা আলাপ আলোচনা করতে থাকি। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতিদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপেও আমরা আন্দোলনের বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলাপ করি। এছাড়া ক্যাম্পাসে নানা মানে ক্রিয়েটিভ অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদেরকে সাথে নিয়ে একটা গ্রুপ ছিল। তো এই 3টা গ্রুপে আমি ছিলাম, এই 3টা গ্রুপেই আলাপ আলোচনা চলতো আর কি। তো সাদিক বিভিন্ন সময় আলাপ আলোচনা করতো যে ভাই কী কর্মসূচি আমরা এখন নিতে পারি, বা যেমন 14 তারিখ স্মারকলিপি, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। তো এটা ফরহাদের সাথে আমি আলাপ করে যে এখন রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি দেওয়া যায় এবং কি বলা যায় আন্দোলনটাকে যাতে করে একটা আন্দোলনের কর্মসূচি থাকতে হবে। তো তারপরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এরপরে তো রাতে ওই হাসিনার প্রেস ব্রিফিংয়ের ভিত্তিতে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে ক্যাম্পাসে নেমে পড়ে এবং এই স্লোগানের পর থেকেই ছাত্রলীগ আওয়ামী লীগ তো একটা হিংস্র ভূমিকা পালন করে এবং 15 তারিখ হামলা করে। তো তখন কিন্তু আমরা এই গ্রুপগুলোতে প্রত্যেকটা গ্রুপে আলাপ আলোচনা চলতেছিল যে কী করা যায়, কী করণীয়। তখন থেকে আমরা বুঝি আন্দোলনের টেম্পো, আন্দোলনের গতিবিধি এবং শিক্ষার্থীদের মন মানসিকতা অন্যদিকে চলে যাচ্ছে এবং তারা প্রচণ্ড ক্ষুব্ধ। কারণ 15 তারিখ যে তন্নিসহ এই যে নির্যাতিত যে চেহারাগুলো সবার সামনে ভেসে ওঠে, তারপর থেকে তো আন্দোলন অন্য লেভেলে চলে যায় এবং এর পরের দিন আবার আবু সাঈদের শাহাদাত সহ 6 জনের যে শাহাদাত। এই সকল দৃশ্য মিলিয়ে যেটা হয়েছে যে প্রত্যেকটা গ্রুপে আন্দোলনের আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করতেছিলাম। তো এইরকম যখন ইয়ার পরে এই ডিজিটাল ব্ল্যাকআউটের পরে নতুন করে আবার আন্দোলনটা গতি পায়, তখন এই কর্মসূচি কয়েকটা নেওয়া হয়, যেমন মার্চ ফর জাস্টিস, প্রোফাইল লাল করা, চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করা এবং হলো এই কি বলে রিমেম্বারিং আওয়ার হিরোস। এই কর্মসূচিগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু গ্রুপগুলোতে পরামর্শ হয়, আলাদা আলাদা পরামর্শ হয় এবং আমরা এই ক্ষেত্রে পরামর্শ শেয়ার করি আর কি। আমার মনে আছে যে আমি সাদিককে মেসেজ করেছিলাম কয়েকটা পয়েন্ট দিয়ে কী কী করা যেতে পারে এবং সেখানে আমি বলেছিলাম যে কয়েকটা বিষয় বলেছিলাম। একটা মনে আছে যে বলেছিলাম যে জুলাইয়ের যারা শহীদ হয়েছে তারাই যে আমাদের হিরো, সেটা স্মরণে যেন একটা কর্মসূচি দেয়া হয়, যাতে করে আবার আগস্ট মাসের ওই পুরনো গল্প যেটা, এই গল্পে না ঢুকে আমরা যেন আসলে জুলাইয়ে যা হয়েছে এই জায়গায় যেন আমরা নজর রাখতে পারি, কেউ যেন আমাদের নজরকে কনসেন্ট্রেশনকে সরিয়ে দিতে না পারে। আর আওয়ামী লীগ যখন শোক ঘোষণা করে তখন যখন অনলাইনে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ শুরু হয় যে এদিকে বিল্ডিং ভেঙে যাচ্ছে, এইগুলো নিয়ে তার কান্নাকাটি, অথচ মানুষকে গুলি করা হচ্ছে, খুন করা হচ্ছে, এটা নিয়ে হাসিনার কোনো কাজ নেই। তারপরে তো শেষ মূলত এই শোকটা ঘোষণা করে। তো এই শোকটাকে আমরা মনে করি যে এটা মূলত একটা তামাশা ছিল। তখন আলাপ আলোচনার ভিত্তিতে যে না আমরা তাহলে এটা কি করব, লাল কাপড় বেঁধে করব, কালো না, হাসিনার শোককে আমরা প্রত্যাখ্যান করব। সো এই পরামর্শ গ্রহণে অনেকেই জড়িত ছিল আর কি। তো সেখানে লাকিলি বলবো আমি যে আলহামদুলিল্লাহ এই আন্দোলনের ডিসিশন মেকিংয়ের জায়গাগুলোতে আমার একটা ইনভলভমেন্ট ছিল। সাদিক ফরহাদের সাথে সময় টাইম টু টাইমই আলাপ হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী মাহফুজের সাথে আলাপ হয়েছে। সো আমরা এই আন্দোলনে আমি মনে করি যে নানা মানুষের তো সম্পৃক্ততা ছিল, অনেক মানুষ অনেকভাবে আইডিয়া দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সেখানে আমি মনে করি যে আমিও এই জায়গায় একটা অংশগ্রহণ করতে পেরেছি। আমরা 9 দফা 8 দফা একটা বিতর্ক দেখি, তারপরে দেখি যে 1 দফা সব শেষ। তো এই যে 9 দফা লেখা নিয়ে কে লিখেছে, কে এটা প্রেস করেছে, এই গল্পটা আসলে কি আপনার জায়গা থেকে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে? আসলে মূলত 16 তারিখ যখন 6 জন শাহাদাত হয় তখনই কিন্তু আলাপ আলোচনা হয় যে রক্তের উপর দিয়ে আর শুধু কোটা বাতিল ইস্যু হতে পারে না বা কোটা সংস্কার ইস্যু হতে পারে না, এটার জন্য আরও মানে এই রক্তের উপর ভিত্তিতে শুধু কোটাই কোনো এটার ইস্যু না। তো তখন আলাপ আলোচনা মূলত শুরু হয় যে আসলে কি করণীয়। তখন আমরাও আলাপ আলোচনা করি যে তাহলে কিছু দফা রেডি করতে হবে, কিছু দাবি দেওয়া দিতে হবে, যে দাবি দেওয়াগুলো পূরণ করতে হবে, সরকারের কাছে এই দাবি দেওয়াগুলো দিতে হবে।
তো তখন হলো এই 9 দফা প্রস্তুতি কার্যক্রম শুরু হয়। এবং সেখানে এই আমরা রাতভর আলাপ করি, সাদিক কিছু দফার কথা শেয়ার করে, সেগুলো নিয়ে আমরা আলাপ করি। সাদিক ফরাদ সহ আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি যারা ছিল, আমরা একটা গ্রুপে অনলাইনে মিটিং করি এবং সেইখানে আলাপ করে বলা হয় যে প্রথম দফা দিতে হবে হলো, জাগালিব ভাই প্রস্তাব করেন যে প্রথম দফা দিতে হবে এমন যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। এর জন্য প্রথম দফাটা দেওয়া হয়েছিল যে হাসিনাকে নিঃশর্তভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে গণহত্যার দায় স্বীকার করে। এখন যখন এই দফাগুলো দেয়া হচ্ছে, এই আলাপ আলোচনা চলতেছিল আর কি যে এই দফাগুলো নিয়ে, এর মধ্যেই মানে প্রতিদিন তো আন্দোলন তখন রক্তাক্ত, কারণ গুলি হওয়া শুরু হয়ে গেছে আর কি আন্দোলন। এই 9 দফা যখন দেয়া হয় তখন সরকারের পক্ষ থেকে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করা হয় যাতে করে এটা 9 দফা না হয়ে প্রথম দফাটা বাদ দেয়া, যাতে প্রথম দফাটা বাদ দেওয়া হয়। তো এইটাকে তার সরকার প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, 2-1টা প্রিন্ট মিডিয়া বাদে ম্যাক্সিমাম প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া কিন্তু এটা 8 দফা হিসেবে প্রচার করে। শুধুমাত্র এই আন্দোলনে আপনার জানার কথা যে মোবাইলে মেসেজ পাঠিয়ে 9 দফার কথা, মোবাইলে বিভিন্ন জনের মোবাইলে মেসেজ পাঠানো হয়। যেমন আমি আমাদের স্পটে সবাইকে বলে যে 8 দফা না 9 দফা, এবং প্রিন্ট মিডিয়ার 2-1টা প্রথম আলো, সমকাল পত্রিকা 9 দফার কথা বলে, তাদেরকে বলে যায় মূলত 9 দফাই আসল। তো এই বিতর্কটা আসলে সরকার মূলত তৈরি করে আন্দোলনটাকে বিতর্কিত করার জন্যে, আন্দোলনটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য। এই প্রত্যেকটা স্টেজে, আন্দোলনের প্রত্যেকটা স্টেজে তো বিভিন্ন স্টেক হোল্ডার আসলে কাজ করেছে এবং এক কথায় সবার একটা সমন্বিত প্রচেষ্টাই কিন্তু ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। তো এরপরে আমরা দেখি যে নানান ধরনের ফ্র্যাকশন হয়ে যায়, ভাগ হয়ে যায়, একজন আরেকজনের বিপক্ষে বিরুদ্ধে নানান ধরনের গ্রুপ তৈরি হয়েছে। তো এই তৈরি হওয়াটা কি বাস্তবতাই ছিল নাকি কি বলবেন যে আমাদের আন্দোলনের যেই পরিচিত মুখ তাদের সংকীর্ণ মনতা, বা কি হিসেবে আপনি আসলে দেখবেন এটা? একটা তো হলো যে প্রত্যেকে নানা রাজনৈতিক জায়গা থেকে এসে আন্দোলনে যুক্ত হয়েছে, নানা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু প্রত্যেকেই আন্দোলন অংশগ্রহণ করেছে কারণ প্রত্যেকে মজলুম ছিল, প্রত্যেকেই নানাভাবে জুলুমের শিকার হয়েছে। সবাই মিলে আমরা একটা ভয়েস দিয়েছি যে আমরা আর এই ফ্যাসিবাদী শাসনটা চাই না। তো স্বাভাবিকভাবেই এরপরে যার যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে সে ফিরে যেতে পারে, কিন্তু আমাদের একটা কমন এগ্রিমেন্ট তো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। আমাদের একজনের আরেকজনের প্রতি একটা কমন রেসপেক্ট তৈরি হয়েছে যে আমরা একসাথে লড়াইটা লড়েছি, আমরা সহযোদ্ধা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যখন এই আন্দোলনের মানে ক্রেডিট নেওয়া শুরু হলো, এবং ক্রেডিটটা মানে এমনভাবে শুরু হলো যে শহীদ এবং আহতদের ফোকাসের বাইরে গিয়ে আন্দোলনের ক্রেডিটটা ব্যক্তিবিশেষের মধ্যে সীমাবদ্ধ হওয়া শুরু হলো, তখন মূলত আসলে স্বাভাবিকভাবেই প্রত্যেকে যার যার ক্রেডিট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তো কমন এগ্রিমেন্টে যে জায়গা সেটা থাকে না। আমি মনে করি যে এটা লিডারশিপের ফেইলুর, এবং যারা একেবারে সামনের সারিতে ছিল তারা যদি এখানে সবার সাথে ইজিলি কোঅর্ডিনেট করতো তাহলে এটা আরও সম্ভবপর হতো। যেমন যখন লিয়াজো কমিটি গঠন করা হয় 6 সদস্য বিশিষ্ট, সেই লিয়াজো কমিটিতে তো সব দলের লোক রাখা দরকার ছিল। তাইলে সেই লিয়াজো কমিটিটা, কারণ এই আন্দোলনে তো শুধু ছাত্রশক্তির ভাইয়েরা অংশগ্রহণ করে নাই, এখানে ছাত্র শিবির, ছাত্রদল, বাম, নানা সংগঠন মিলে এখানে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। সুতরাং সেই লিয়াজো কমিটিতে যদি সবার প্রতিনিধিত্ব থাকতো তাহলে এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটাকে ওন করার জায়গায় সবাই তখন আরও বেশি করে ওন করতো। গভর্নমেন্টটাকে সবাই ওন করে কিন্তু কেউ কিন্তু দায় নিচ্ছে না, তখন এই দায়টা সবার উপর পড়তো। কিন্তু এটা শুরু থেকেই যেটা হয়েছে যে আন্দোলনটা ওই মানে কি বলা যায় যে এই ছাত্রশক্তির এখান থেকে এসেছে এরকম একটা ভাইব দেওয়ার একটা চেষ্টা হয়েছে, যেই ভাইবটা আমি মনে করি যে পজিটিভ হয়নি কোনোভাবেই। কারণ আন্দোলনে সকল শ্রেণীর সম্পৃক্ততা ছিল, এবং যে ন্যারেশন দেওয়া হয়েছে, যে গল্পগুলো দেওয়া হয়েছে, আমরা দেখি যে আন্দোলনের যারা টপ ফিগার ছিলেন তারাও যেই আন্দোলনের বর্ণনা দিতে গিয়ে অন্যদের অবদানকে, নেতা যখন কেউ নেতা হয় তখন তাকে অন্যদের অবদানকে অনেক বড় করে দেখাতে হয়, তাহলে নিজে অনেক বড় হতে হয়, ঠিক আছে। এবং আমি দেখেছি যে অন্যদের যথাযথ অবদানকেও না বলার একটা টেন্ডেন্সিও তৈরি হয়েছে। আমরা দেখেছি যে একজন মানুষ যা অবদান রেখেছে সেটুকুও স্বীকার না করারও একটা
টেন্ডেন্সি নানা পর্যায় থেকে আমরা দেখেছি। এমনকি আমরা তো অদ্ভুত মানে অবাকই লাগে যে সাদিক এবং ফরহাদকে ছাত্রলীগ বলার চেষ্টা হয়েছে। তো অন্তত নাহিদ, আসিফ, হাসনাত, মাহফুজরা তো জানতো সাদিক ফরহাদ এই আন্দোলনে কিভাবে জড়িত, কিভাবে তারা এই আন্দোলনে কন্ট্রিবিউট করেছে। তারা তো কোনোদিন এই বিষয় নিয়ে যেভাবে করে আলাপটা তোলা দরকার ছিল তার সহযোদ্ধা হিসেবে, সেই আলাপটা তো তারা সেভাবে তোলেনি। এবং ডিফেন্ড করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই কিন্তু সাদিককে বিভিন্নভাবে যখন ডাউন করার চেষ্টা হয়েছে কেউ কিন্তু প্রতিবাদ করেনি আসলে সেই অর্থে প্রতিবাদ করেনি বা আমাদের চোখে পড়ে নাই, প্রতিবাদ করলেও আমাদের চোখে পড়ে নাই। তো এই যে ব্যাপার, সো আমি মনে করি যে এই মানে আন্দোলনটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে জায়গা, সেই জায়গায় কৃপণতা ছিল। সব কিছু ছাপিয়ে একটা শব্দ আমাদের সবার মধ্যে পরিচিতি লাভ করে জুলাই বিপ্লবের পরে, সেটা হচ্ছে মাস্টার মাইন্ড। তো এই আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে, আপনার কি মনে হয়? এটা আল্লাহর রহমত, এই স্পষ্ট আল্লাহর রহমত। কারণ হলো আমি মনে করি যে আল্লাহর রহমত ছাড়া মানুষের মধ্যে যে এইটা ছড়াই গেল, মানুষ যে জীবন দিতে প্রস্তুত হয়ে গেল, এটা অদ্ভুত ব্যাপার। কারণ এটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আমি তো নিজের চোখে দেখছি যে মানুষ কিভাবে গুলির সামনে চলে যাচ্ছে। যাদেরকে আমরা বলি যে হলো এই পথশিশু, তারপরে আমরা বলি কি যে এই হকার, এরা সবার আগে শহীদ হিসেবে, এরা সবার আগে গুলির সামনে বুক পেতে দিছে, এরা শহীদ হয়েছে সবার আগে। এবং হলো আপনি সমাজের সব শ্রেণী, রিক্সা চালক, ট্রাক চালক, ড্রাইভার, সব ধরনের মানুষরা এসে যুক্ত হয়েছে, জীবন দিতে প্রস্তুত হয়েছে। ছাত্ররা, সাধারণ মানুষ, বিভিন্ন ব্যবসায়ী, পেশাজীবী, শিশুরা পর্যন্ত। তো এই যে দেশের জন্যে, দেশের মানুষের জন্য এইভাবে নেমে পড়ার যে প্রেরণা, এটা একটা অসাধারণ ব্যাপার। আমি মনে করি শহীদ আহতরা এই আন্দোলনের মূল ফোকাল পার্সন, যারা হলো আসলে এই আন্দোলনটাকে পথ দেখিয়েছেন। এছাড়া আন্দোলনে স্বাভাবিকভাবে একটা লিডারশিপ থাকে, প্রত্যেকটা আন্দোলনে একটা নীতি নির্ধারণী জায়গা থাকে। সেই নীতি নির্ধারণী জায়গায় থেকেও অনেক ভূমিকা পালন করা হয়েছে স্বাভাবিকভাবেই। কারণ হলো যে কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে কর্মসূচি প্রণয়ন, কর্মসূচি পরিকল্পনা, এই পুরো জায়গাটাতে যেহেতু আমরাও ছিলাম কোনো না কোনোভাবে, সেহেতু এইখানে একটা কোঅর্ডিনেশন ছিল। এবং ইন্টারেস্টিং হলো এই কোঅর্ডিনেশন কিন্তু প্রায় বিভিন্ন সংগঠনের সাথে ছিল, সমস্ত স্টেক হোল্ডারের সাথে ছিল। কিভাবে করে সমস্ত এই স্টেক হোল্ডার এক হয়ে গেল, মানে তাদের কারোর সাথে কারো কোনো মানে বিভেদ থাকলো না, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং এই জায়গাটা আমি মনে করি যে বিশেষ আল্লাহর রহমত, যে সমস্ত স্টেক হোল্ডার এইখানে দেশের জন্য, ফেসিবাদ থেকে দেশকে বাঁচানোর জন্য এক হয়ে গেছেন। এবং শহীদ আহতরা মূলত আমি মনে করি এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড। তো আমরা যদি একটু 5ই আগস্টের অভিজ্ঞতার কথা বলি আপনার কাছে, যে আপনি সেই সময়টাতে 5ই আগস্ট যখন শুনেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তো সেই সময়টা আপনাদের অনুভূতি কেমন ছিল বা আপনি কোথায় ছিলেন তখন? 5ই আগস্টে আমি যাত্রাবাড়িতেই ছিলাম, আন্দোলন করছিলাম। আসলে হাসিনা যখন 2টা বাজে প্রথম ঘোষণা আসে যে সেনাবাহিনীর প্রধান বক্তব্য দেবেন জাতির উদ্দেশ্যে, তখন লোকজন মূলত আনন্দ শুরু করে দিয়েছে। তখন আমি অনাবিল হসপিটালের ভ্যান মাইক নিয়ে সবাইকে বলি যে এখনই আনন্দ প্রকাশ করেন না, আর মাঠ ছাড়া যাবে না। কারণ 1 ঘন্টা আবার পিছালো, এরপরে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য 1 ঘন্টা পিছালো। বললাম যে আপনারা কেউ হতাশ হবেন না, মাঠ ছাড়বেন না, আমরা থাকতে হবে। তো 3টায় তো এরপরে ঘোষণা আসলো যে হাসিনা পালাইছে। তো এখন যখন এই ঘোষণা আসলো, আমরা কিন্তু আসলে শান্তি পাইনি, কারণ যাত্রাবাড়িতে আসলে গুলি চলেছে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। তো এই জন্যে ওইখানে আসলে আন্দোলনটা চালায় যেতে হয়েছে। তো আমি এরপরে আসলে বেসিক্যালি এই ক্যাম্পাসের দিকে রওনা করি। তো ওর মধ্য দিয়েই ধলাই পার হয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিকে হেঁটে হেঁটে আসি আর কি। এই গোলাগুলি এগুলোর মধ্যেই যখন 3টার পরে ঘোষণা আসে, তারপরে আমি মূলত ওইখান থেকে রওনা করি। কিন্তু আসলে আনন্দ করার মতো ওই মুহূর্তে তখনও যাত্রাবাড়িতে সেই সিচুয়েশনটা ছিল না। তা আমরা যখন ধলাইপাড় দিয়ে আসি, ওই রাস্তাটা আবার ফ্রি ছিল। তখন আমরা অসংখ্য মানুষ নিয়ে পুরো রাস্তা মিছিল করতে করতে আসি, এবং দেখি যে রাস্তার 2 পাশে মানুষজন দাঁড়ায় আছে, বিল্ডিংয়ের ছাদে মানুষজন দাঁড়ায় আছে। সবাই এসে আমাদের সাথে স্লোগানে তাল মিলাচ্ছে, হাততালি দিচ্ছে, অভিবাদন জানাচ্ছে। মানে এক ভিন্ন রকম পরিবেশ।
আমরা 5ই আগস্টের পরে সরকার গঠন করতে যে একটু সময় নেওয়া হয়, 2 দিন সময় নেওয়া হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশের দায়িত্ব, প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন, সেটা আপনারা আসলে কখন কনফার্ম হয়েছেন? মূলত যখন এক দফা ঘোষণা করা হয় যে হাসিনার পদত্যাগ করতে হবে এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ করা হবে, তখন থেকেই তো আমরা বুঝছি যে এই আন্দোলনে আর পেছানোর কোনো সুযোগ, মানে মূলত আমরা অনেক আগে থেকেই বুঝছি পেছানোর সুযোগ নাই, কিন্তু এক দফা ঘোষণার সাথে সাথে তো আর আমরা হাসিনার সরকারকে পুরোপুরি ক্লিয়ারলি রিজেক্ট করে দিয়েছি। তখন থেকেই তো আমাদের ভাবতে হবে যে নতুন রাষ্ট্র তাহলে কী হবে। তখন প্রফেসর ইউনূসের কাছে একটা মেসেজ সাদিক কাইমের কাছ থেকে পৌঁছানো হয় এবং সে তারপরে 5 তারিখে যখন সিচুয়েশন হাসিনা পালাই গেছে, আমরা তখন চ্যানেল যে 24-এ যে সংবাদ সম্মেলনটা হয়, সেই সংবাদ সম্মেলনের আগে নাহিদ আসিফের পক্ষ থেকেও প্রফেসর ইউনূসের সাথে একটা কমিউনিকেট করা হয় এবং সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে হলো যখন আমরা মানে সংবাদ সম্মেলনে 24 ঘন্টা সময় চাওয়া হয়, যে দেশবাসীর কাছে 24 ঘন্টা সময় চাওয়া হয়, তখন রাতে যেটা হয় যে একটা টেনশন তৈরি হয় যে সেনাবাহিনী, পুলিশ সহ নানা জায়গায় কু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তখন রাতে প্রফেসর ইউনূসের সাথে কন্ট্যাক্ট করে ওনাকে কনফার্ম করে রাতেই ঘোষণা করা হয় যে রাষ্ট্রের প্রধান হিসেবে প্রফেসর ইউনূসকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা, যেটা যেই ভিডিও বার্তার মধ্য দিয়ে আসে। তো এই পুরো সময়টাতে কিন্তু আমরা একসাথে ছিলাম, এই নাহিদ সহ আমরা একসাথেই ছিলাম এবং এই রাতে আমরা এই টেনশনের মুহূর্তটা আমরা একসাথেই পার করছি আর কি। তো নিউজ 24-এর যে ছবিটা আমরা দেখি বিভিন্ন সময়, এটা কিন্তু একটু কাট করা ছবি। আমরা যে সাদিক কায়েমের পাশ থেকেই কাট করা হয়েছে ওনাকে বাদ দিয়ে, এবং আপনারা পিছনে ছিলেন ডান পাশটাতে বা বাম পাশটাতে, সেগুলো আসলে আর থাকে নাই আর কি। তো সেখানে অনেকেই ছিল আসলে, আপনি যেমনটা বলছিলেন। তো এখন আমরা যদি আরেকটা ইয়েতে যাই, সেটা হচ্ছে যে বঙ্গভবনের একটা ছবি আমরা প্রোফাইলে দেখেছি আর কি। তো সেটার যেই আপনাদের যে অনুভূতি ছিল, আপনার বঙ্গভবনে যে একটা এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলেন, সেখানে যে শপথ হওয়ার কথা ছিল, সেই অভিজ্ঞতাগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আপনি। হাসিনা পতনের পরেই তো একটা মানে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, এরকম একটা অনুভূতি আসলে চলে আসছে। এবং তারপরে হলো যে প্রফেসর ইউনূস যখন এগ্রি করলেন যে ঠিক আছে উনি রাষ্ট্র দায়িত্ব নেবেন, তারপরেও কিছুটা একটা রিলিফ চলে আসছে। এরপরে হলো যে আমরা মূলত আমি মনে করি যেখানে মানে বঙ্গভবনে যেদিন তো সারা দেশে সবার মধ্যে আনন্দ ছিল, কিন্তু একটা মেজর মিস আমরা করেছি, সেটা হলো যে এই রাষ্ট্রপতির অধীনে আসলে শপথ নেওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা মনে করি যে এই জায়গাটায় হলো যে একটা বিরাট সুযোগ ছিল যে পুরো রাষ্ট্রকে চেঞ্জ করার। কারণ হলো মানুষজন আসলে যে স্বপ্নটা দেখেছে, যে সংস্কারটা চেয়েছে, যে চাওয়াটা তাদের ছিল, সেই চাওয়ার জায়গাটা যদি আমরা চিন্তা করি, তাহলে এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করা ছাড়া, এবং সংবিধান পরিবর্তন নতুন নিউ কনস্টিটিউশন ডেভেলপ করতে হবে, নিউ কনস্টিটিউশনের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে, জন আকাঙ্ক্ষার প্রতিফলনটা থাকতে হবে। সো এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে সেটা আসলে সম্ভবপর ছিল না, কারণ এই রাষ্ট্রপতি মূলত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থারই কন্টিনিউয়েশন। সো মূলত ওই দিনের অত্যন্ত মানে ভালো অভিজ্ঞতা থাকলেও দিন যত গিয়েছে তত মনে হয়েছে যে ওই সময়টাতে যারা আন্দোলনের নেতৃত্বে ছিল তাদের আরও ভালো ডিসিশন নেওয়ার সুযোগ ছিল আর কি। তো সামহাও আমরাও তো এটার সাথে কানেক্টেড ছিলাম কোনো না কোনো উপায়ে। সো এখানে একটা মানে বলা যায় যে সাহসী সিদ্ধান্ত নেওয়া গেলে পরে পরিস্থিতিটা আরও ভিন্ন হতে পারত। সেটা তো আসলে এখন অনেকেই অনেকভাবে এটা ব্যাখ্যা করছেন যে একটা বিপ্লব হওয়ার পরে যে সমস্ত পরিবর্তন হওয়া দরকার ছিল সে সময় হয় নাই, অথবা যেই সরকার গঠনের যে প্রক্রিয়া সেটাতেই আসলে মূলত গলত ছিল, আরও অনেকগুলো বিষয় আসছে। তো আন্দোলনের যে 5ই আগস্টের পরে বা সরকার গঠনের পরে আমরা বিভিন্ন ধরনের কুপ্রচেষ্টা দেখেছি আসলে, একটা বিচারিক
কু করার একটা চেষ্টা করা হয়েছে, তারপর হচ্ছে নানা সময়ে কুয়ের বিভিন্ন ধরনের আলোচনা আমরা শুনেছি, ইভেন এখন 1 বছর পরে এসেও আমরা এই আলোচনাগুলো শুনি। গত 2 দিন আগেও শুনলাম রাতে অনেকেই কু নিয়ে আসলে। তো এই যে বিভিন্ন ধরনের চাপ আমরা দেখেছি এই পরে এই চাপগুলোকে আসলে কি বাংলাদেশে এখন কু হওয়ার মতো অবস্থা আছে? আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে কু হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নাই। বাংলাদেশের মানুষজন প্রস্তুত আছে, নানাবিধ ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে কারণ হলো বাংলাদেশের এই গণ অভ্যুত্থান ইন্ডিয়ার পছন্দ হয় নাই, দিল্লির পছন্দ হয় নাই। দিল্লি এই হাসিনাকে আশ্রয় দিয়ে বসে আছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, খুনি সন্ত্রাসী নেতাকর্মীরা দিল্লিতে বসে আছে। সুতরাং তারা তো ষড়যন্ত্র পাকাচ্ছে এবং দিল্লি এতে ইন্ধন যোগাচ্ছে বা সমর্থন দিচ্ছে। তা নাহলে এরা কীভাবে তাদের ওইখানে থাকে? এরকম ক্লিয়ার অপরাধীরা, খুনিরা, যারা দীর্ঘ 15-16 বছর এই দেশের নাগরিকদের সমস্ত অধিকার নষ্ট করছে। সো এই জায়গা থেকে আমি মনে করি যে এই থ্রেটগুলো তো আমাদের আছে, এই কনস্পাইরেসিগুলো তো আমাদের আছে। কারণ আওয়ামী লীগ তো মূলত কোনো রাজনৈতিক দল না, এরা একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং এরা মূলত ইন্ডিয়ার এজেন্ডা বহন করে এই দেশে। এখন এখানে জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি সেই এজেন্ডা বহন করতেছে। 14 দল যারা এই ফেসিবাদের সময়ে এই ফেসিবাদকে শক্তি সমর্থন যোগাইছে, শক্তিশালী করছে, এরা তো আছে। এরা তো নানাবিধ ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকবে, কারণ তাদের তো এই গণঅভ্যুত্থান পছন্দ হয় নাই, তাদের তো এই মানুষের আশা আকাঙ্ক্ষার যে অভ্যুদয় ঘটেছে এটা তাদের পছন্দ হয় না, এটা তাদের পক্ষে যায় নাই। বরং মানুষজন তাদেরকে রিজেক্ট করেছে, তাদেরকে এমনভাবে রিজেক্ট করেছে যে এই সোসাইটিতে আসলে আর তাদের নর্মালাইজেশন হওয়া সম্ভব হচ্ছে না। আমরা এই বিপ্লবের পরে বিভিন্ন ধরনের রাজনৈতিক উদ্যোগ দেখেছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি ছিল, সেটা গঠন করা। এবং আমরা জানি যে আপনি ওইটার একজন সাবেক যুগ্ম আহ্বায়ক। এই যে আপনি এত বড় একটা পজিশনে ছিলেন জাতীয় নাগরিক কমিটির, তারপর সেখান থেকে কেন বেরিয়ে আসলেন আসলে? জাতীয় নাগরিক কমিটি আমি মনে করি একটা এক্সিলেন্ট কম্বিনেশন ছিল। একেবারে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের তরুণরা এখানে ছিল না। আমি কমপ্লিটলি এনজয় করছি নাগরিক কমিটির সময়টা। কারণ নাগরিক কমিটিতে হলো আমাদের মধ্যে পরিচয় ঘটছে, আইডিয়ার সংমিশ্রণ ঘটছে, নানা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের। এখানে শিবিরের ছিল, ছাত্রদলের ছিল, ছাত্র ইউনিয়নের ছিল, ঈশা ছাত্র আন্দোলনের ছিল, তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন ছিল, কওমি ঘরানার ছিল। এই যে নানা ব্যাকগ্রাউন্ডের লোকজন, সাধারণ ছাত্র অধিকার পরিষদের লোকজন ছিল। সো নানা ব্যাকগ্রাউন্ডের লোকজন যে এক জায়গায় এসে আলাপ আলোচনা করা এবং একটা নতুন রাজনীতি নির্মাণ করার চেষ্টা, আমি অ্যাবসলিউটলি মিস দ্যাট। আমি মনে করি যে ওইটা একটা এক্সেলেন্ট জায়গা ছিল। আমরা যেটা মিস করেছি সেটা হলো যে আমি যখন জয়েন করার পরেই আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি যে আমরা যেহেতু বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাদের মধ্যে একটা আদর্শিক জায়গা তৈরি করতে হবে যেটা আমরা সবাই মিলে আঁকড়ে ধরবো, নয়তো ব্লেন্ড হবে না। আর ব্লেন্ড না হলে আমরা পুরাতন জায়গায় পড়ে থাকবো। সো নতুন একটা জায়গা তৈরি করতে হবে। তো এরপরে ওইখান থেকে আমি, আরেফিন ভাই আর হলো সরওয়ার তুষার ভাই, 3 জন একটা পেপার প্রস্তুত করার দায়িত্ব পাই। পরে এটা নিয়ে আমরা 3 জন একসাথে বসে বিস্তর আলোচনা করি, কিছু পয়েন্ট মেক করি এবং সেটার আলোকে একটা ড্রাফট প্রস্তুত করা হয়। সেটা সরওয়ার তুষার ভাই একটা ড্রাফট প্রস্তুত করেন। সেটা নিয়ে আমরা পরবর্তী জেনারেল মিটিংয়ে, নাগরিক জেনারেল মিটিংয়ে আলাপ আলোচনা করি। কিন্তু আনফর্চুনেটলি ওই পেপার ধরে পরবর্তীতে আর কোনো কাজ হয় না। তো যে কারণে যেটা হয়েছে যে ওইখানে যে পরিমাণ ব্ল্যান্ডিং দরকার, ওই ব্ল্যান্ডিংটা কিন্তু হয় নাই এবং এখনও স্পষ্ট সেটা কিন্তু জাতির সামনে স্পষ্ট হয়, দেখা যায়। তো এরপরে ওইখানে আমরা চেষ্টা করেছি যে ব্ল্যান্ড করে একসাথে একটা তরুণদের নতুন একটা রাজনৈতিক স্বপ্ন যেহেতু তৈরি হয়েছে দেশের মধ্যে, সেটা কোনোভাবে আমরা ডেভেলপ করতে পারি কিনা। একটা সময় গিয়ে মনে হইলো যে এইখানকার তরুণরা সবাই পুরানো রাজনৈতিক পথেই হাঁটতেছে। অর্থনৈতিক যে নির্মাণ সেটা না করে পকেট ভারী করা, চাঁদাবাজি বা দুর্নীতির সাথে লিপ্ত হওয়া। এরপরে হলো আমি দেখতেছি যে অনেক কিছু অস্পষ্ট থেকে যাচ্ছে। দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিভাবে হচ্ছে, সেটা আমরা কিভাবে সিদ্ধান্তটা নিচ্ছি, সেখানে সবাই ইনক্লুসিভ ফিল করতেছে কিনা, সে জায়গাও আমরা দেখতেছি যে না, একটা অস্পষ্টতা, ক্লিয়ারলি অস্পষ্টতা দেখাচ্ছে। এবং এই সকল বিষয়ে যখন বারবার প্রশ্ন তোলা হচ্ছে, প্রশ্ন তোলার পরেও দেখতেছি যে এ ব্যাপারে কোনো সমাধান নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মানে এখানকার ফাইন্যান্সিয়াল জায়গা এবং ডিসিশন মেকিংয়ের জায়গাটায় স্পষ্ট করা হচ্ছে না এবং সেখানে আমরা লেফট আউট ফিল করতেছি।
তো এই যে সিচুয়েশন, এই সকল সিচুয়েশনগুলো নিয়ে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে বা আমার কাছে মনে হয়েছে যে এইখানে আসলে একটা স্পেস ডেভেলপ করা সম্ভব হচ্ছে না, দেন মূলত আমরা সরে আসি। আচ্ছা, নাগরিক যে কমিটি ছিল সেখান থেকে পরবর্তী নাগরিক পার্টি হয়েছে আসলে। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেই আসলে এই এনসিপি গঠিত হয়েছে। তো আপনার কি মনে হয় যে তারা কতটুকু নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পেরেছে, নাকি পুরাতন সেই রাজনীতিতে আটকে আছে? আপনার এনসিপির প্রতি মানুষের আশা বিশ্বাস অনেক। এনসিপি আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানে জড়িত প্রত্যেকটা মানুষই এই ছাত্রদের একটা নতুন রাজনৈতিক দল হোক, তারা ভালো করুক, প্রত্যেকটা মানুষের এটা চাওয়া ছিল, কমনলি এটা চাওয়া ছিল, এবং আমরাও চেয়েছি যে এরকম একটা জিনিস ডেভেলপ হোক এবং সেটা হোক। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যুক্ত হয়েছি, সহযোগিতা করতে চেষ্টা করেছি, কাজ করতে চেষ্টা করেছি, একসাথে কাজ করেছি। দিন যত গিয়েছে তত যে ব্যাপারগুলো স্পষ্ট হয়েছে সেটা হলো যে আমরা যদি একটা নতুন রাজনৈতিক নির্মাণ করতে চাই, এবং এই ধরনের ডাইনামিক তরুণরা যেহেতু আছে, সেহেতু এই রাজনৈতিক নির্মাণ করতে গেলে আমাদেরকে যে ব্ল্যান্ডিংয়ের মধ্য দিয়ে যাইতে হতো এবং হলো যেই এক্সাম্পলগুলো সেট করতে হতো, ওই এক্সাম্পলগুলো সেট করতে আমি মনে করি যে এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে সেই এক্সাম্পলগুলো সেট করা সম্ভব হয়নি। এখনও তাদের নানাবিধ বা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অর্থনৈতিক জায়গায় নানাবিধ অপকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগ এবং তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে। সো এই ব্যাপারগুলো নিয়ে তাদেরকে ফেস করতে হচ্ছে, সাফার করতে হচ্ছে। যদিও আমি গণ অভ্যুত্থানের প্রধান একটা দল হিসেবে আমি মনে করি যে এনসিপি যেই দাবিগুলো তুলছে, নতুন সংবিধান, গণ অধিকার পরিষদ এবং আরও বিভিন্ন যে দাবিগুলো তুলছে, সেগুলো গণ অভ্যুত্থানের সাথে প্রাসঙ্গিক দাবি, এবং সেই জায়গায় যদি তাদের ইন্টিগ্রিটি এবং সততাটা স্পষ্ট থাকতো জনগণের সামনে, তাহলে আজকে তাদের এতটা সাফার করতে হতো না, তারা আরও অনেক ভালো অবস্থানে থাকতে পারতো, এবং জনগণের প্রত্যাশাটাও ছিল সেরকম। আপনি সেই জুলাইয়ের প্রত্যাশাকে ধারণ করে আসলে পরবর্তীতে আমরা দেখেছি আপ বাংলাদেশ বা ইউনাইটেড পিপলস বাংলাদেশ একটি দল গঠন করেছেন। তো আপ বাংলাদেশ আসলে কী ধরনের সংগঠন, এটা আপনার মুখ থেকে আমরা একটু জানতে চাই। আপ বাংলাদেশ বেসিক্যালি আমরা রাজনৈতিক দল না বলে রাজনৈতিক প্ল্যাটফর্ম বলছি, কারণ একটা দল গঠনের জন্য অনেক প্রস্তুতি লাগে। সো সেই দল গঠনের প্রস্তুতি যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের জায়গাগুলো আগে ডেভেলপ করতে হবে। তরুণদের মধ্যে যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছে, তাদের কাছে যাইতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, এবং একই সাথে আমি একটু আগে যেটা বলতেছিলাম যে কিছু মডেল তো আমাদের সেট করতে হবে, যে না আমি চাঁদাবাজি দুর্নীতি না করেও এখানে একটা মানে এমন একটা ফাইন্যান্সিয়াল পলিসি ডেভেলপ করতে পারি যাতে দলটা চলে, এবং একই সাথে মাসল নির্ভর পলিটিক্স না হয়ে সেই পলিটিক্সটাকে আমরা কিভাবে পলিসি বেসড, সলিউশন বেসড এবং প্রো পিপল পলিটিক্স ডেভেলপ করতে পারি। সো এই জায়গাগুলো নিয়ে আমি মনে করি যে আমাদের কাজ করার, আরও কিছু কাজ করার সুযোগ আছে, আরও এক্সপিরিয়েন্স নেওয়ার দরকার আছে, আরও অনেক এক্সপিরিয়েন্স লোকদের সাথে মেশার, কথা বলার দরকার আছে। সেই জন্য আমরা দল গঠনের পূর্বে মূলত প্ল্যাটফর্মটা গঠন করেছি, এবং এই প্ল্যাটফর্মে আমরা নানা পর্যায়ের মানুষের সংমিশ্রণে একটা কমন জায়গা ডেভেলপ করতে চাচ্ছি, একটা কমন ইডিওলজিক্যাল পজিশন, এবং হলো ফাইন্যান্সিয়াল মডেল, এবং হলো একটা পলিসি বেসড, সলিউশন বেসড, প্রো পিপল গণমুখী রাজনীতি কিভাবে তৈরি করা যায়, এই জায়গাগুলোকে আমরা ডেভেলপ করতে চাচ্ছি আর কি। তো আপনাদের আপ বাংলাদেশের নিবন্ধন যদি আপনারা নেন, তাহলে সেটা কী হিসাবে নেবেন আসলে? আমাদের নিবন্ধন আমরা যখন গঠন করি তখন আসলে তো আমরা তো এখনও দল হিসেবে ঘোষণা করিনি। প্রথমত দল হিসেবে আমাদের রিফর্ম ট্রান্সফরমেশন লাগবে, তারপরে আমরা নিবন্ধনের প্রক্রিয়ায় যাব। এখন আমাদের যেটা হয়েছে যে আমরা সারা দেশে প্রায় 50টা জেলায় কমিটি দিয়েছি, 10টা মহানগরে কমিটি দিয়েছি, অনেকগুলো উপজেলা থানাতেও আমরা 10-12টা উপজেলা থানাতেও কমিটি দিয়েছি। এই কমিটিগুলো চলমান আছে আর কি। সো যখন এই সকল কমিটিগুলো আমাদের সংগঠনটা শক্তিশালী হয়ে যাবে, আমরা এখন সংগঠন শক্তিশালী করার দিকে নজর দিয়েছি আর কি। সংগঠন শক্তিশালী করা এবং পলিটিক্যাল অ্যাক্টিভিজম করা,
রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজেদের কর্মসূচি দেওয়া। সো এর মধ্য দিয়ে আমরা আগে সোসাইটিতে মানুষের কাছাকাছি যেতে চাই, তারপরে আমরা নিবন্ধনের দিকে অগ্রসর হওয়া, দলের দিকে অগ্রসর হওয়া। দলের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তখন আমরা মানুষের পরামর্শ নিব আর কি, একেবারে মাস পিপলের পরামর্শ নিব, দলের মানে ওভারঅল বিষয় নিয়ে, দলের নাম নিয়ে আলাপ হবে, দলের নানাবিধ নিবন্ধন সংক্রান্ত যে বিষয় আছে সেসব বিষয়গুলো আমরা পাবলিক ওপিনিয়ন নেব। আচ্ছা, একটা বিষয় আমরা প্রায় দেখি যে আপনার যেহেতু সাবেক শিবির বা শিবিরে ছিলেন এবং স্বাভাবিকভাবে জামাত এবং শিবির একটা সম্পর্ক আছে, সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে প্রশ্ন করা হয় যে বাংলাদেশকে জামাতের সাথেই কোনো একটা লিয়াজো করে তৈরি করা কোনো সংগঠন কিনা, বা এরকম অনেক ধরনের পকেট সংগঠন কিনা, অনেক কথাবার্তা শোনা যায়। সে ব্যাপারে আপনার অবস্থান বা আপনার দলীয় বা সংগঠনের অবস্থান কি? আসলে আমি যে শিবির করেছি এটা তো প্রকাশ্য, এটা গোপনের কিছু নাই, এবং এটা নিয়ে কোনো হীনমন্যতারও কিছু নাই। এবং স্বাভাবিকভাবেই শিবির করার কারণে, এবং আমি আগেই বলেছি যে আমার ফ্যামিলিও জামাতের রাজনীতির সাথে যুক্ত, তো আমার শিবির এবং জামাতের সাথে লম্বা হিস্ট্রি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি জামাত করিনি কোনোদিন, তো শিবির করেছি, জামাতের কোনো স্ট্রাকচারে ছিলাম না। সো এই যে কি বলা যায়, এই ভালোবাসাটা, এই আন্তরিকতাটা তো আমার আছে। এখন আমরা যখন নতুন সংগঠন করেছি, তখন আমরা নতুন সংগঠন করেছি হলো স্পষ্ট বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে আমরা রাজনীতিটা নির্মাণ করতে চাই। তো সেই জায়গায় আমরা এই যে তরুণরা নেমে এসেছে, আমি মনে করি যে তাদের মধ্যে কয়েকটা কমন জায়গা আছে। একটা হলো তারা ইন্ডিয়ান হেজেমনিকে রিজেক্ট করেছে তরুণরা, তারপরে হলো তারা ফেসিজমকে রিজেক্ট করেছে, এবং তারা ইসলামোফোবিয়া সহ এই ধর্মবিদ্বেষের যে জায়গা, এই জিনিসগুলোকে তারা রিজেক্ট করেছে তরুণরা। একই সাথে তরুণরা একটা দুর্নীতিমুক্ত, করাপশন ফ্রি একটা পলিটিক্স চায়। এই যে জেন্টলম্যান একটা পলিটিক্স, এই পলিটিক্সটা ডেভেলপ করতে চায়। সো সেইখানে এসে আমরা এই কাজটা করতে চাই। তো এই জায়গাটা আমি মনে করি আমরা করতে চাই ডেমোক্রেটিক যে ভ্যালুজ আছে, সোসাইটির যে আন্ডারস্ট্যান্ডিং আছে, এই আন্ডারস্ট্যান্ডিংকে সামনে রেখেই, এবং এই ডেমোক্রেটিক যে স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারে এই পরিবেশটাকে আমরা কত বেশি সহনশীল করে তুলতে পারি, মানুষের জন্যে তার মতামত প্রকাশের ক্ষেত্রে, তার চলাফেরার ক্ষেত্রে, তার আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে, এই জায়গাটাকে আমরা লিভেবল করে তুলতে চাই, কমফোর্টেবল করে তুলতে চাই। যে কালচারটা বাংলাদেশে আছে, পলিটিক্যাল কালচারটা, যে একজন আরেকজনকে সহ্য না করার, এবং এই জায়গাটাকে আমরা ভাঙতে চাই। আমি মনে করি যে এটা তরুণদের শক্তি দিয়ে সম্ভব। তো সেই জায়গা থেকে আমরা মূলত একটা তারুণ্য নির্ভর দল, যেখানে আমরা সিনিয়রদের অভিজ্ঞতাকে সাথে নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটা রাজনীতি ডেভেলপ করতে চাই। তো সেইখানে জামাতের সাথে আমাদের যে স্পেস, আমি মনে করি যে আমরা জামাতের কোনো লিয়াজু কিংবা জামাতের সমর্থনে হওয়া কোনো দল না। বেসিক্যালি আমরা কাজ করছি হলো, যে কাজগুলো করছি তার এজেন্ডা আমি মনে করি বেশিরভাগ দলের সাথেই মিলে। আপনি দেখবেন যে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো প্রত্যেকটা দলই কম বেশি বলছে, কিন্তু আমরা পিওরলি সেই জিনিসগুলোকে বাস্তবায়ন করার কাজে অগ্রসর হতে চাই। নয়তো আপনি দেখবেন যে মূল বয়ানটা কিন্তু বিভিন্ন দলের সাথে একই রকম। সবাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, সবাই আপনার এই ইসলামোফোবিয়া কেউ পছন্দ করে না, অন্তত প্রকাশ্যভাবে, ঠিক আছে। তো এই যে, এবং কি বলা যায়, ইন্ডিয়ান হেজিমনি, এটাকে কেউ ইন্ডিয়ার দাস হয়ে থাকতে চায় না, মর্যাদাপূর্ণ সম্পর্ক চায়, ফেসিবাদ কেউ চায় না। এই জায়গাগুলো তো সবারই কমন। আমাদের সাথে পার্থক্য কি? আমাদের সাথে পার্থক্যের জায়গা হলো যে আমরা এই তারুণ্যের শক্তিটাকে মনে করি যে তারুণ্য, তার ইন্টিগ্রিটি, পার্সোনালিটি এবং অনেস্টি, এই তিনটা জিনিসকে ধরে নতুন রাজনীতি করতে চায় যারা ফ্রেশ, তাদেরকে নিয়ে। কারণ পুরনো অনেক রাজনীতি তো দেখা হলো, এবং তারা নানাভাবে নানা প্রতিশ্রুতি দিয়ে ফেল করেছেন, তাদের কথাগুলো আর আমরা দেখতেছি যে আসলে এসে মিলছে না, এবং নিউ জেনারেশনকে বুঝতে পারতেছে না পুরনো দলগুলো অনেকেই। সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা এই জেনারেশনটাকে বুঝতে পারি, এই জেনারেশনের পলিটিক্সটাকে ডেভেলপ করতে পারি কিনা। সো আমি মনে করি এইখানে আমাদের অন্যদের সাথে একটা ডিফারেন্স আছে। আরেকটা কোয়েশ্চেন, যেহেতু সামনে আসন্ন নির্বাচন, তো আপনি নির্বাচনে কোথাও প্রার্থী হচ্ছেন কিনা, বা আপনার বাংলাদেশ কারোর সাথে জোট করছে কিনা,
এই বিষয়টা জানাচ্ছে। এখনো নির্বাচনের যে ব্যাপার, নির্বাচনের ইকুয়েশন তো সামনে আরও অনেক চেঞ্জ হবে। এমনিতে নানা পার্টির সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, অনেক দলের সাথেই আমাদের কথাবার্তা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে। নির্বাচনের যে বাস্তবতা সেটা হলো যে নির্বাচন সংক্রান্ত যে প্রস্তুতি লাগে সেই প্রস্তুতি তো আমাদের নাই। একটা নির্বাচন করার জন্যে যে স্বাভাবিক এলাকায় যে মোবিলাইজেশন লাগে, যে ফাইন্যান্স লাগে, এই জিনিসগুলোর প্রস্তুতি তো আমাদের নাই। সো আমরা এই মুহূর্তে ইলেকশন কেন্দ্রিক প্ল্যান মানে পার্সোনালি করার সুযোগটা একটু কম। কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে যে নতুন ধারার একটা রাজনীতি করার মানুষজন স্বপ্ন দেখছে, সেখানে আমরা একটা বলয় গড়ে তুলতে পারি কিনা, যে বলয়টা মূলত বাংলাদেশে যে সংস্কারের চাহিদা তৈরি হয়েছে এবং মানুষ যে রেগুলার এই যে মানে অ্যাবসলিউট পাওয়ার আর দেখতে চাচ্ছে না, মানুষ চাচ্ছে ক্ষমতার ভারসাম্য, একটা ব্যালেন্স অফ পাওয়ার। মানুষ চাচ্ছে হলো প্রত্যেকের অধিকারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর আরও অ্যাক্টিভ পার্টিসিপেশন। সো এই জায়গাগুলোতে আমরা একটা কমন একটা মধ্যপন্থী দলগুলো নিয়ে একটা বলয় তৈরি করা যায় কিনা সেখানে আমরা কাজ করতেছি। এবং সেই বলয় যদি তৈরি করে ফেলা যায়, সেই ফোর্স যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা বাংলাদেশের নেক্সট পলিটিক্যাল ডিরেকশনে অনেক ভালো ওয়ার্ক করতে পারবো। সামনের দিন আমাদের পড়ে আছে আর কি। তো সেই জন্যে আমরা খুব শর্ট টার্মে না দৌড়ে একটু লং টার্মের দিকেই চিন্তা ভাবনা করছি। আমরা মাঝে দেখেছিলাম আপনি আন্তর্জাতিক একটু সফরে গিয়েছিলেন চায়নাতে, তো সেটা আপনি কি কোনো পার্টির হয়ে গিয়েছিলেন নাকি আপনি সে সময় সম্ভবত নাগরিক কমিটিতে ছিলেন, তো সে পার্টির হয়ে গিয়েছিলেন নাকি অন্য কোনো পরিচয়ে? আমি সেই সময় চায়না গিয়েছিলাম ইয়ুথ ডেলিগেট হিসেবে, ইয়ুথ লিডার হিসেবে, স্টুডেন্ট লিডার হিসেবে, বাংলাদেশের ইয়ুথ ডেলিগেট হিসেবে। সো সেইখানে হিউজ এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। চায়না রাষ্ট্র হিসেবে কীভাবে ডেভেলপ করেছে, তার ইন্ডাস্ট্রি, তার এডুকেশন, তার হেলথ সিস্টেম এবং তার এগ্রিকালচার, এই প্রত্যেকটা জিনিস, টেকনোলজি, এই প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে আমরা ভিজিট করার সুযোগ হয়েছে এবং প্রভিন্সগুলোর লিডারশিপে যারা আছে তাদের সাথে কথা হয়েছে। সিপিসি, চাইনিজ কমিউনিস্ট পার্টি যেটা আছে, তাদের লিডারশিপের সাথে বসার সুযোগ হয়েছে। সো সব মিলিয়ে ওইখানে একটা অসাধারণ অভিজ্ঞতা আর কি। অনেক কিছু শেখা, একটা রাষ্ট্র কীভাবে গড়ে উঠেছে, তার ফিলসফি কীভাবে গড়ে উঠেছে, রাষ্ট্রের নাগরিকরা কীভাবে ফিল করে। আসলে আমরা চায়নাকে বাইরে থেকে যেভাবে জানি, এটা ভেতরে না গেলে বোঝা যাবে না। বাইরে থেকে জানার সাথে ভেতরে গিয়ে জানার অনেক পার্থক্য আছে আর কি। এবং চায়না অনেক ডেভেলপড একটা কান্ট্রি, এবং কান্ট্রির মধ্যে মানে যতটুকু বুঝতে পেরেছি যে প্রত্যেকটা সিটিজেনের মধ্যে দেশের প্রতি একটা ভালোবাসা এবং একটা দায়বদ্ধতা আছে চাইনিজদের মধ্যে আর কি। সো সব মিলিয়ে মানে আমরা যেভাবে দেখি ভাবি তার অনেকটাই ঠিক না। ওইখানে গেলে পরে বোঝা যায় আর কি যে রাষ্ট্র কীভাবে ডেভেলপ করে এবং কীভাবে মডার্নাইজেশন হয়েছে, চাইনিজ মডার্নাইজেশন তারা বলে আর কি। এক্সেলেন্ট একটা এক্সপেরিয়েন্স। ওখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমরা দেখেছিলাম যে আপনার ট্রেনে বা বাসে সবাই মিলে আপনার গান গাচ্ছিলেন, আর দেখা গেলো যে আপনারা একজনের যেহেতু মতাদর্শ রাজনীতি ভিন্ন ভিন্ন, আর একজনের বিপক্ষে কথা বললো মিডিয়াতে, ওইখানে সবাই একই সুরে গান গাচ্ছিলেন। এই গল্পটা আসলে কি? ওইখানে মূলত তো আমরা রিপ্রেজেন্ট করছিলাম বাংলাদেশকে। আচ্ছা, আমরা যখন চায়নায় গিয়েছি এখানে প্রায় 8টা দলের প্রতিনিধি ছিল। তো এই প্রত্যেকে বিভিন্ন দলের হলো, আসলে আমরা মূলত ওইখানে গিয়ে রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশকে। এটা সবাই মাথায় রেখেছে এবং আমাদের প্রত্যেকের সাথে সেই আন্তরিকতাটা ছিল, একজন আরেকজনের প্রতি নজর রাখা, খেয়াল করা, কানেক্টেড থাকা, এবং এখনও কিন্তু ওই সফরের সে সম্পর্কটা আছে। তো একজন আরেকজনের সাথে সেই যোগাযোগ, সেই সম্পর্কটা আছে। তো ওইটা ছিল ফিলিংস। এবং বাংলাদেশি হিসেবে নিজেদেরকে কিভাবে বাংলাদেশ সম্পর্কে আরও পজিটিভ ধারণা দেওয়া যায়, আমরা সেই চেষ্টাটাই করেছি। ট্রেনে আমরা একসাথে এই দেশের যে সুখস্মৃতি আর কি, দেশের মানে দেশ সম্পর্কে একটা স্মৃতিচারণ হলো আর কি এই গানের মধ্য দিয়ে, এবং সবাই এই গানের মধ্যে দিয়ে কানেক্টেড হয়েছে। আচ্ছা, আমরা যদি এখন সাম্প্রতিক আলোচনায় আসি, সেটা হচ্ছে যে হাসিনা সরকারের বিরুদ্ধে, স্পেশালি হাসিনার বিরুদ্ধে আপনি রিসেন্টলি সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে। তো সেই সাক্ষ্যটা আসলে কী ধরনের সাক্ষ্য ছিল, বা আপনার এটার অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন। হাসিনার বিরুদ্ধে মামলার যেটা জানেন যে হাসিনা এই
আন্দোলনে যেভাবে গুলি করার নির্দেশ দিয়েছে, লিথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে, সেটা তো আমাদের কাছে স্পষ্ট। তো আমি আমার অভিজ্ঞতাগুলো বলেছি, আমি আন্দোলনে কিভাবে যুক্ত ছিলাম, কি দেখেছি, এবং সেইখানে আমি তো সরাসরি গুলিবিদ্ধ অবস্থায় হেলিকপ্টার থেকে গুলি করতে দেখেছি, গুলিবিদ্ধ লাশ দেখেছি, স্নাইপার শটে মাথায় গুলিবিদ্ধ মানুষজনকে দেখেছি। তো হিউজ একটা অভিজ্ঞতা, স্মৃতি আছে আর কি। তো সেই জিনিসগুলো ব্যক্ত করেছি, কি দেখেছি, এবং সেখানে হাসিনার অর্ডারের সাথে, হাসিনা যখন লিথাল ওয়েপন ব্যবহার করতে বলে তখন ক্লিয়ারলি বোঝা যায় যে আন্দোলনকারীদের উপর সে আসলে এই কমান্ডটা দিয়েছে, যাতে গুলি করা এবং এ করা। তো সেই বিষয়গুলো আমি আদালতের সামনে স্পষ্ট করে তুলে ধরেছি আর কি। আপনার প্রত্যাশা কি? আপনার কি মনে হয় যে হাসিনাকে দেশে এনে তার শাস্তি দেওয়া সম্ভব? এ ব্যাপারে আমার একটা ইন্টারভিউ আছে। প্রফেসর ইউনূস যখন দেশে আসে 5 তারিখের পরে বাংলাদেশে আসে, তখন আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম। আমি সে সময় বলেছিলাম যে হাসিনা শুড বি ব্রট ইনটু জাস্টিস, তাকে এই বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা উচিত। এইরকম একটা ফেসিবাদী মানে সে যাক দেশটাকে একেবারে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং তার বিচারটা আমি মনে করি যে দেশের মানুষের সামনে স্পষ্ট, ক্লিয়ার এবং হলো এমনভাবে হওয়া উচিত যাতে আর কেউ কখনো এই ধরনের রাষ্ট্র ধ্বংসের পরিকল্পনা না করতে পারে। সো হাসিনার এই মানে দেশের সরকারের কাছে আমরা অনুরোধ করি যে দিল্লির উপর চাপ সৃষ্টি করে, ভারতের উপর চাপ সৃষ্টি করে যে কোনো মূল্যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা উচিত এবং তাকে বিচারের মুখোমুখি করা উচিত, এবং সেই বিচার জাতির সামনে একটা উদাহরণ হিসেবে থাকা দরকার। আমরা দেখছি যে আসলে নানান ধরনের সংস্কার বা বিচারের কার্যক্রম চলছে। তো সেই বিচার কার্যক্রমের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি আমরা সাম্প্রতিক দেখেছি, সেটা বাংলাদেশের ইতিহাসে এবং সাউথ এশিয়ার ইতিহাসে আসলে প্রথম যে এতজন মানে সেনাবাহিনীর যে কর্মকর্তা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এবং কেউ কেউ পালাতে সক্ষম হয়েছেন এর আগে বা পরে। তো এটা নিয়ে আপনাদের বিশেষ করে বাংলাদেশের একটা শক্ত অবস্থান আমরা দেখেছি মাঠে, অন্য অনেককেই হয়তো দেখা যায়নি। তো সেই জায়গায় আপনাদের এত বেশি কঠোর অবস্থানের কারণ কি? অন্য অনেক বড় বড় দল যেখানে খুব নীরব ছিল বা খুব কম কথা বলেছে, বাংলাদেশ এখানে খুব বেশি ভোকাল ছিল, এটার কারণ কি? এটা কারণ হলো আমরা কিন্তু শুরু থেকে বলেছি যে আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চাই, এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো যে এই দেশে আর কখনো গুম রাজনীতি ফিরবে না, গুমের সংস্কৃতি ফিরবে না। তো আপনি খেয়াল করবেন যে উত্তরায় যখন KM মামুন ভাই গুম হলো তখন থেকেই কিন্তু আমরা এই বিষয়ে সরব, এবং KM মামুন ভাইয়ের বিষয় নিয়ে আমরা মন্ত্রণালয় এবং পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তার পরিবারের সাথে কথা বলেছি, ওইখানকার উত্তরায় জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেছি। কোনোভাবেই গুমের ব্যাপারে আমরা মনে করি এই রাজনীতি রাষ্ট্র ফিরতে দেওয়া যাবে না। সো একই সাথে আমরা এই গুম কমিশনের যে রিপোর্ট এবং যে ভিডিওটা চিফ অ্যাডভাইজার শেয়ার করেছেন, ডকুমেন্টারিটা, সেই ডকুমেন্টারির মধ্য দিয়ে স্পষ্ট কি ভয়াবহ গুমের কালচার এবং আয়নাঘর তৈরি করা হয়েছিল। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি একটা যে কিছু সামরিক কর্মকর্তা তারা এই জায়গায় জড়িত ছিল, এবং তারা এই গুমের বিষয়টাকে খুব সিম্পলি দেখেছেন। এটা একটা মানে কালচারাল প্র্যাকটিস হিসেবে তৈরি হয়ে যায় কিনা। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে আইসিটির মামলা কিন্তু ডিফারেন্ট। নর্মাল মামলা হয়, এরপরে তদন্ত হয়, আর আইসিটির মামলায় তদন্ত হয়ে মামলা হয়। সুতরাং আইসিটির মামলায় মামলা হওয়ার পরে তাদের বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেফতার করার ক্ষেত্রে গড়িমসি হচ্ছে। আমরা স্পষ্ট বলেছি যে সেই গ্রেফতারের গড়িমসি কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। বুঝতে হবে বাংলাদেশে যে আপনি যত বড় হন না কেন, আপনি অন্যায় অপরাধে যুক্ত হয়েছেন, আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। এই কালচার আমরা যদি তৈরি করতে না পারি তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিজম ফিরবে। আমরা বেঁচে থাকতে আর এই ফ্যাসিজম ফিরতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ সবসময় একেবারে সুস্পষ্ট অবস্থান যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো কিছুই বাংলাদেশে যাতে আর সেটেল হইতে না পারে সেই ব্যাপারে বাংলাদেশ একেবারে উচ্চকণ্ঠ থাকবে। তারই আলোকে আমরা আসলে ইমিডিয়েট বিক্ষোভ প্রদর্শন করেছি, এবং যখন দেখেছি যে সেনাবাহিনী এক্ষেত্রে আন্তরিকতা দেখিয়েছে, তা মিলিটারি, আমি মনে করি বাংলাদেশের মিলিটারি বাংলাদেশের মানুষের গর্বের প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশ মিলিটারিকে ভালোবাসে। সো মিলিটারি এই জায়গা থেকে এই ধরনের অপরাধীকে আলাদা করে দিবে, কারণ মিলিটারি, আমি মনে করি সেনাবাহিনী এদের দায় নেওয়া উচিত না। সুতরাং সেনাবাহিনী তার জায়গা থেকে এই অভিযুক্ত অপরাধী অফিসারদেরকে
আদালতের কাছে হস্তান্তর করবে এবং তারা যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হবে আপনি যত বড়ই হন না কেন কোনো অন্যায় অপরাধ করে আপনি ছাড় পাবেন না। যেমনটি অনেকেই বলেন যে সেনাবাহিনীকে বিচারের আওতায় আনলে সেনাবাহিনীর যে সেনাবাহিনীর যে প্রেস্টিজ সেটা ক্ষুণ্ণ হচ্ছে, এটা কি সত্যি নাকি বরং যারা ক্রিমিনাল ছিল তাদেরকে শাস্তি দিলেই সেনাবাহিনীর? আমি তো মনে করি যে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ বাংলাদেশে ফেসিবাদ যখন এসেছে তখন সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, সেনাবাহিনীর উপর এর প্রভাব পড়েছে। এই যে প্রভাব পড়েছে সেনাবাহিনীকে এ থেকে বেরিয়ে আসতে হবে এবং সেনাবাহিনী এই অপরাধীদের দায়ভার নেয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, অনেকে এই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমি মনে করি তাদেরকে পুরস্কৃত করা উচিত। সেনাবাহিনীর সদস্যরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সো এই কতিপয় জুনিয়র অফিসাররা, এই কতিপয় দুষ্কৃতিকারী যারা এইরকম জঘন্য কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদেরকে বিচারের মুখোমুখি করাটাই হইল গিয়া ন্যায় বিচার এবং সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করার এবং মানুষের আস্থা বিশ্বাস অর্জন করার পদক্ষেপ। আমরা একবার শেষ দিকে আলোচনা চলে আসছি। আপনি যেহেতু একটি রাজনৈতিক সংগঠনের বা একটি সংগঠনের প্রধান, তো আমাদের স্বাভাবিক প্রশ্ন আসে যে আপনার আসলে আয়ের উৎস কি? তো আমরা জানতে চাচ্ছি মূলত আপনার আয়ের উৎসটা কি? আচ্ছা, আমি মূলত গবেষণা কর্মের সাথে যুক্ত ব্যক্তিগত পেশাগত জীবনে। তো এর আগেও আমি পড়াশোনা শেষ করে রিসার্চের সাথে যুক্ত ছিলাম। তো একটা রিসার্চ অর্গানাইজেশনের সাথে যুক্ত, আমি ট্রুথ হিলিং এগুলো নিয়ে গণ অভ্যুত্থানের পর থেকে আমি কাজ করেছি। চৌকিদার নামে একটা প্ল্যাটফর্ম করে সেখানে আমরা হিলিংয়ের কাজ করেছি। এখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IILDর সাথেও কিছু জায়গায় আমি কাজ করছি, যেটা মূলত ইউএনের সাথে কাজ করছে। সেখানে আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে রোল প্লে করছি আর কি। সবশেষ আমরা জানতে চাবো যে আপ বাংলাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করে যাচ্ছে, তো সে জায়গায় আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে গিয়ে কী ধরনের সমস্যা বা চ্যালেঞ্জগুলো ফেস করছেন? আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জন্য আমাদেরকে আরও বেশি মনে করি যে মানুষকে আরও বেশি প্রস্তুত হতে হবে আর কি। মানুষের মানসিকতা অনেক বেশি পরিবর্তন এসেছে, কিন্তু সাথে সাথে মানুষকে আরও পরিবর্তন হতে হবে যে জায়গাগুলোতে, সেটা হলো যে নাগরিক অধিকারের ব্যাপারে প্রত্যেকজন নাগরিককে নিজেকে সচেতন থাকতে হবে, নিজের দাবি দেওয়া তুলতে হবে। দ্বিতীয়ত হলো সরকার এবং সরকারের যে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, তাদের প্রত্যেকের সেবা পেতে গিয়ে যে হয়রানি জনভোগান্তির শিকার হয় সে ব্যাপারে জনগণকে সরব থাকতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বে ফিরিয়ে আনতে হবে, নিরপেক্ষতায় ফিরিয়ে আনতে হবে। এই যে দায়িত্ব, এই দায়িত্ব রাজনৈতিক দলগুলো জনগণের পক্ষ থেকে ব্রিজ করবে সরকারের সাথে। সো আপ বাংলাদেশ জনগণের প্রতিনিধি হয়ে সরকার এবং জনগণের মধ্যে ব্রিজ করার দায়িত্ব পালন করতে চায় এবং তার যথার্থ প্রতিনিধি হতে চায়, যারা সততা, দক্ষতা, যোগ্যতা এবং ইন্টিগ্রিটি দিয়ে এই বিষয়গুলোকে ডিল করবে। এখন নতুন বন্দোবস্তের জায়গায় আমি মনে করি যে মানুষকেও আরও বেশি এগিয়ে আসতে হবে, যে মানুষজনকে বুঝতে হবে যে এই যে একটা নতুন পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ থেকে আমরা আরেকটু জাম্প করতে হবে সেই জায়গায় যেখানে আর কোনো রাজনৈতিক দল মানুষের উপর ছড়ি ঘুরাতে পারবে না, বরং রাজনৈতিক দলগুলো জনগণের নিকট প্রতিনিয়ত দায়বদ্ধ থাকবে। বিষয়টা যেন এমন না হয় 5 বছর পর পর ভোট আসবে এরপরে সে চিন্তিত হবে, বরং প্রতি মুহূর্তে রাজনৈতিক দলগুলো তার পলিসি দিয়ে, তার গণমুখী রাজনৈতিক নীতি নির্ধারণী সিদ্ধান্ত দিয়ে জনগণের কাছে দায়বদ্ধতা এবং জবাবদিহিতার মধ্যে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, একটা দীর্ঘ সময় দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করছি আপ বাংলাদেশ এবং আলী আহসান জুনায়েদ সম্পর্কে আপনারা অনেক কিছু জেনেছেন। তারপরে আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবশেষ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আপনাকে আমরা আরও ইনোভা টক্সে পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইনোভা টক্সকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।